ক্লাসে। চলো, আচ্ছা লাস্ট ক্লাস কি হয়েছিল আমাদের? 30? না, তুমি তার ক্লাস করোনি। রাহুল, হ্যাঁ লাস্ট ক্লাস করোনি তুমি? কে করেছিল? পূজা? আচ্ছা দাঁড়া। আচ্ছা, লাস্ট ক্লাস তোমার ডিপিএসপি কমপ্লিট হয়ে গেছিলো বুঝি, ঠিক আছে? আমরা ডিপিএসপি কমপ্লিট করে দিয়েছি। তো এবার ফান্ডামেন্টাল ডিউটিস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো। সঞ্জিতা, লাস্ট ক্লাস কি হয়েছিল? ডিপিএসপি কমপ্লিট হয়ে গেছিল না? ঠিক আছে। ও, তাহলে আমরা কি বলেছিলাম যে ফান্ডামেন্টাল ডিউটিস পড়বো এরপরে, তাই তো? একদম। তাহলে ডিপিএসপি সবার কমপ্লিট পড়ে এসছো সবাই, তাই তো? আমি কি বলেছিলাম এর আগের দিন, যে এক একটা আমাদের টপিক শেষ হবে, ঠিক আছে, তার উপরে আমরা কোশ্চেন করব। তো ডিপিএসপি কমপ্লিট হয়ে গেছে, ডিপিএসপির সঙ্গে সঙ্গে ফান্ডামেন্টাল ডিউটিসটা শেষ হবে, দিয়ে তারপর আমরা একসঙ্গে কোশ্চেন করবো। ওকে, আজকে আমরা এখন ফান্ডামেন্টাল ডিউটিসটা করব, দিয়ে এরপরে আমরা কোশ্চেন করব, এবং তারপরে সময় থাকলে আমরা পরের নেক্সট টপিকে যাব, সেটা হচ্ছে প্রেসিডেন্ট। ওকে, চলো হেডিং করো ফান্ডামেন্টাল ডিউটিস। আচ্ছা, তাহলে দেখো আমরা যেমন ফান্ডামেন্টাল, হ্যাঁ অনেক দিন পর সব ঠিক আছে তো? ঠিক আছে সব কিছু একদম। চলো, তাহলে দুর্গা পুজো, কালী পুজো পেরিয়ে এখন নাকি জগদ্ধাত্রী পুজো পেরিয়ে এখন মোটামুটি আর কোনো পুজো আছে সামনে? নেই না? চলো তাহলে এখন একটু পড়াশোনা করা যাক নাকি? লাস্ট ক্লাস করেছিলে তুমি? করনি না? ঠিক আছে, চলো করিনি। আচ্ছা, বলছি যে তাহলে আমরা ফান্ডামেন্টাল রাইট পড়েছি, ওকে, ডিপিএসপি পড়েছি, এবার আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস পড়বো। আচ্ছা দেখো, আমি এর আগেও তোমাদের বলেছিলাম ফান্ডামেন্টাল রাইটস যখন পড়িয়েছিলাম, যে আমাদের যেমন আমাদের রাইট আছে না, সেই রাইটটা কে দিচ্ছে? ইন্ডিভিজুয়াল রাইট। সেই রাইটটা দিচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইট, আমাদের সেই রাইটটা দিচ্ছে, ঠিক আছে, মৌলিক অধিকার। এবার তারপরে কি পড়েছি? ডিপিএসপি। ডিপিএসপির কাজটা কি? ডিপিএসপিকে ফলো করে আমাদের গভর্নমেন্ট পলিসিগুলো তৈরি করবে, তাই না? এবার দেখো আমি কি বলেছিলাম যখন ফান্ডামেন্টাল রাইট পড়েছিলাম, যে আমাদের যদি কোনো রাইট থাকে, রাইটের সঙ্গে সঙ্গে কি থাকে? আমাদের ডিউটিসও থাকে, তাই না? তাহলে আমাদের তো রাইটের সঙ্গে সঙ্গে ডিউটিসের প্রয়োজন। তো আমাদের যখন কনস্টিটিউশন তৈরি হয়, ঠিক আছে, তখন কিন্তু আমাদের এই ফান্ডামেন্টাল ডিউটিসটাকে ইনক্লুড করা হয়নি, এই ফান্ডামেন্টাল ডিউটিসটাকে পরে ইনক্লুড করা হয়েছে। ওকে, 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, ঠিক আছে, 1976-এ পরে এটাকে অ্যাড করা হয়েছে, যে না আমাদের যেমন আমাদের রাইটও আছে তেমন আমাদের ডিউটিসও দরকার, মানে আমাদের অ্যাজ এ সিটিজেন আমাদের কিছু ডিউটিস আছে আমাদের দেশের প্রতি, তাই না? তো আমাদের যেমন ফ্যামিলিতে যেমন সবার রাইটও আছে, তেমন কিছু ডিউটিসও আছে, ঠিক আছে? যেমন আমরা বাড়ির কি ছোটোখাটো একটু কাজ, একটু মা বাবাকে একটু হেল্প করে দিই, এটা তো আমাদের ডিউটিস না? তো তেমনই আমাদের এই ডিউটিসগুলোও আছে। কিন্তু এই ডিউটিসগুলো আমি কি বললাম, এটা কিন্তু যখন কনস্টিটিউশন যখন তৈরি হয়েছিল, ঠিক আছে, তখন কিন্তু এই ডিউটিসগুলো ইনক্লুড ছিল না, এটাকে পরে ইনক্লুড করা হয়েছে। ওকে, আচ্ছা বলো তাহলে, এবার আমরা কিন্তু পড়েছি এটা,
যে সোর্সগুলো আমরা কোত্থেকে নিয়েছি, এবার বলো তাহলে ফান্ডামেন্টাল ডিউটিসটা কোত্থেকে নিয়েছি এই আইডিয়াটা। আরে আরেকবার বলো, ইউএসএসআর, তাই তো? আচ্ছা, ইউএসএসআর থেকে নিয়েছি, একদম রাইট। আচ্ছা, পার্ট বলো কত নম্বর পার্টে আছে? 4A। আচ্ছা, আর্টিকেল বলো। 51A, হ্যাঁ একদম ঠিক আছে। তো আমরা এগুলো তো পার্টে পড়েছি, যখন আমরা পার্ট পড়েছি তখন পার্টগুলোতে পড়েছি, ওকে। এবং যে সোর্সগুলো আমরা কোত্থেকে নিয়েছি, আমাদের কনস্টিটিউশনের যে সোর্স, আমরা সেই সোর্সেও পড়েছি যে ফান্ডামেন্টাল ডিউটিসটা আমরা কোত্থেকে নিয়েছি, ওকে ক্লিয়ার। এবার দেখো, যখন আমাদের ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল ডিউটিস যখন আসে, ঠিক আছে, তখন এটা রেকমেন্ডেশন করেছিল শরণ সিং কমিটি, ওকে। আমি সব লিখিয়ে দেবো, আগে বলি, গল্পটা বলি আগে, ঠিক আছে। শরণ সিং কমিটি রেকমেন্ড করেছিল যেমন আমাদের ফান্ডামেন্টাল রাইটসের ডিউটিসের প্রয়োজন, যে আমাদের কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইট আছে, ডিপিএসপি আছে, তার সঙ্গে সঙ্গে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসেরও প্রয়োজন, আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসটাকে আমাদের কনস্টিটিউশনে ইনক্লুড করা প্রয়োজন, ওকে। তো এই শরণ সিং কমিটি রেকমেন্ড করেছিল যে আমাদের তোমার হচ্ছে কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটিসটাকে ইনক্লুড করা হোক, এবং এর রেকমেন্ডেশন অনুযায়ী আমাদের কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটিসটাকে ইনক্লুড করা হয় 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, একদম ক্লিয়ার। তো এই ভদ্রলোক, ঠিক আছে, টোটাল 8খানা তোমার হচ্ছে মানে ডিউটিসের কথা বলেছিল, কিন্তু আমাদের যখন ইনক্লুড হয় তখন কিন্তু টোটাল 10খানা ইনক্লুড হয়েছিল ফান্ডামেন্টাল ডিউটিস, ওকে। তাহলে যদি বলি যে স্যার আমাদের তাহলে এখন কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিস আছে, ফান্ডামেন্টাল ডিউটিস আছে টোটাল 11, ক্লিয়ার। 11টা ফান্ডামেন্টাল ডিউটিস আছে। তাহলে স্যার আপনি এখনই বললেন যে স্যার 10টা ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড হয়েছিল, তাহলে যদি 11টা হয় তাহলে নিশ্চয়ই সেটা পরে ইনক্লুড হয়েছে, তাই না? তাহলে এইটা হয়েছিল 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002, ঠিক আছে। এই 11তম বা 11তম আমাদের যে ডিউটিসটা সেটা ইনক্লুড করা হয়েছিল, ওকে। এবার দেখো, এর পাশাপাশি আর কোনো রকমের তেমন কোনো ইনফরমেশন নেই। এবার আমরা আস্তে আস্তে করে ইনফরমেশনগুলো রাইট ডাউন করব, এবং যে টোটাল যে 11 আমাদের ডিউটিস আমরা সেটাকেও জানবো, যে হ্যাঁ আমাদের ডিউটিসটা কি, ঠিক আছে। আমরা ফান্ডামেন্টাল রাইট জেনেছি যে আমাদের কি কি রাইট আছে, ঠিক আছে। আমরা ডিপিএসপি জেনেছি যে গভর্নমেন্ট কিভাবে আমাদের পলিসি তৈরি করবে সেটা জেনেছি। এবার আমাদের ডিউটিসটাও জানতে হবে যে আমাদের ডিউটিসটা কি আছে, তাই না? চলো তাহলে হেডিং করো, ফান্ডামেন্টাল ডিউটিস লিখে নিয়েছো চ্যাপ্টার। আচ্ছা, পার্ট লিখো, পার্ট 4A, পার্ট 4A, ওকে। আর্টিকেল 51A, আচ্ছা আর্টিকেল 51-এ কি আছে? অনলি 51, লাউড, একদম ঠিক আছে। চলো তাহলে কি বললাম, 51A, ওকে। borrowed from তাহলে borrowed from কি হবে? USSR, ওকে, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, ওকে ক্লিয়ার। চলো এবার দেখো, এই যে ফান্ডামেন্টাল ডিউটিস না, ফান্ডামেন্টাল ডিউটিসটা ফার্স্ট টাইম কিন্তু এই ইউএসএসআরই তাদের কনস্টিটিউশনে অ্যাডাপ্ট করেছিল, ওকে। তাহলে যদি কখনো কোশ্চেন হয় যে ফার্স্ট টাইম কোন কান্ট্রি, ঠিক আছে, তোমার হচ্ছিল ফান্ডামেন্টাল ডিউটিসটাকে অ্যাডাপ্ট করেছিল, সেটা ইউএসএসআর, ওকে ক্লিয়ার। চলো তাহলে ব্র্যাকেটে লিখে রাখতে পারো ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড লিখে রাখতে পারো ইউএসএসআর এর পাশে, তাহলে এই তোমাদের ইনফরমেশনটা মনে থাকবে, ওকে। ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড তার মানে ওয়ার্ল্ডের ফার্স্ট হচ্ছে তোমার ইউএসএসআর, তাদের কনস্টিটিউশনের মধ্যে ফান্ডামেন্টাল ডিউটিসটাকে কি করেছিল, ইনক্লুড করেছিল, ওকে ক্লিয়ার। চলো নেক্সট লিখো, the original constitution contained only the FR মানে fundamental right. The original constitution contained
only the fundamental right, only the fundamental right and not the fundamental duties, and not the fundamental duties. ওকে ক্লিয়ার? তাহলে কি বললাম, আমি যে একটু আগে বললাম সেটাই, যে আমাদের কনস্টিটিউশন যখন তৈরি হয়েছিল তখন কিন্তু আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসটা ইনক্লুড ছিল না, এটাকে পরে আমরা ইনক্লুড করেছি, তাই না? পরে কিন্তু আমরা ইনক্লুড করেছি। ওকে, বুঝতে পারলাম? চলো নেক্সট পয়েন্ট করো। লেটার ইন 1976 কমা দ্য ফান্ডামেন্টাল ডিউটিস, বা এফডি করে দিতে পারো তোমরা, ঠিক আছে, যদি তোমাদের সুবিধার্থে। এফআর মানে ফান্ডামেন্টাল রাইট, এফডি মানে ফান্ডামেন্টাল ডিউটিস। ওকে, ফান্ডামেন্টাল ডিউটিস অফ সিটিজেন, ফান্ডামেন্টাল ডিউটিস of citizens were added in the constitution. Later in 1976 comma the fundamental duties of citizens were added in the constitution by কততম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? 42nd Constitution Amendment Act 1976। ওকে, ব্র্যাকেটে লিখে রাখো 10 FD মানে 10টা ফান্ডামেন্টাল ডিউটিস। ওকে, তাহলে আমরা কি জানলাম, যে 42তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা 1976 এ 10টা ফান্ডামেন্টাল ডিউটিস ইনক্লুড করা হয় আমাদের কনস্টিটিউশনে। ওকে, ক্লিয়ার, কমপ্লিট। Next point, initially 10 in number, comma the fundamental duties were increased to 11, comma the fundamental duties by FD were increased to 11 by the 86th CAA Constitution Amendment Act, 2002। ওকে, ফুল স্টপ দিয়ে লিখো at present 11 fundamental duties by FD। ওকে, ক্লিয়ার? মানে এটাই তো আমি এই গল্পটা বললাম, তাই না, যে আমাদের ছিল 10টা, একটা ইনক্লুড হয়েছে, সেটা হচ্ছে 11তম, সেটা 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা 2002 আমাদের কনস্টিটিউশনে ইনক্লুড করা হয়েছে। ওকে, ক্লিয়ার, একদম কোনো সমস্যা নেই। ওকে, চলো নেক্সট, তুমি এখান থেকে রাউট ডাউন করে একটু নিয়ে নিও ওদের কাছ থেকে। ওকে, এবার লিখো, এবার কি বললাম, যে আমাদের যে ফান্ডামেন্টাল রাইট ছিল, ফান্ডামেন্টাল রাইট কি জাস্টিসিয়েবল ছিল? ওকে, ডিপিএসপি জাস্টিসিয়েবল ছিল, তাই তো? তাহলে হ্যাঁ করছো কেন? হ্যাঁ, এই কুমারেশ বলছি, ফান্ডামেন্টাল ডিউটিস কি জাস্টিসিয়েবল না নন জাস্টিসিয়েবল? ইয়েস, গুড। তারপর বলবে অন্বেষা, ডিপিএসপি জাস্টিসিয়েবল না নন জাস্টিসিয়েবল? ডিপিএসপি জাস্টিসিয়েবল না নন জাস্টিসিয়েবল বাবা? আর কি আছে? মন্দিরা বলো। ডিপিএসপি জাস্টিসিয়েবল, গুড। আর কেউ? পূজা, রাহুল, আচ্ছা, তারপরে রিমা, তমালিকা, কে কে জাস্টিসিয়েবল বলেছো? এইখান থেকে কি ছুড়ে মারবো আমি? মাথার মধ্যে কিছু নেই আমার হাতের কাছে, জাস্টিসিয়েবল বলছে। এর আগের দিন আমরা পড়েছি না যে ফান্ডামেন্টাল ডিউটিস কি নন জাস্টিসিয়েবল, তাই না? তার মানে কি, ফান্ডামেন্টাল ডিউটিস যখন আমাদের ভায়োলেশন হবে তখন কি আমরা কোর্টে যেতে পারি? যেতে পারি কি, তাই না?
তোমার হচ্ছে ডিপিএসপিতে কি বলা হয়েছে, ডিপিএসপিতে বলা হয়েছে যে ডিপিএসপি পলিসিগুলো আছে সেই পলিসিগুলো ফলো করে আমাদের পলিসি তৈরি করবে গভর্নমেন্ট, ঠিক আছে না? তার জন্য তো আমরা কি করতে পারি না, আমরা কোর্টে যেতে পারি না, তাই তো? ক্লিয়ার? আচ্ছা, আর্টিকেল 40-তে কি ছিল? 40 আর্টিকেল 40-তে কি আছে? ভিলেজ পঞ্চায়েত। তো ভিলেজ পঞ্চায়েতের কথা বলা হয়েছে যে গভর্নমেন্ট মাথায় রাখবে যে সব জায়গাতে ভিলেজ পঞ্চায়েত মানে তোমার গ্রাসরুট লেভেলের এটা আপলিপমেন্ট করার জন্য। এবার তখন তো তৈরি হয়নি, তাই না? হয়েছিল কি, এটা পরে ইমপ্লিমেন্ট হয়েছিল, তাই তো? হ্যাঁ কি নি? এটাকে পরে অ্যাক্টের দ্বারা আনা হয়েছিল যে হ্যাঁ অ্যাক্টের প্রত্যেকটা এখন স্টেটে আনা হবে। তো তখন কি ছিল? তাহলে সেটা কি কীভাবে জাস্টিসেবল হয়? ইউনিফর্ম সিভিল কোড কত নম্বর আর্টিকেল আছে? 44। এখনও কি ইউনিফর্ম সিভিল কোড হয়েছে সব জায়গাতে? তাহলে তাহলে আমরা কি এটা কি যেতে পারি কোর্টে যে ডিপিএসপিতে আছে, ডিপিএসপিতে নেই? ক্লিয়ার? ঠিক আছে কুমারেশ, বুঝতে পেরেছো বাবা? একদম। এটা কি করে মিস্টেক হলো বাবা, সেটাই তো ব্যাপার। চলো এবার তাহলে আমরা কি বললাম যে ডিপিএসপি কিন্তু নন জাস্টিসেবল। সঙ্গে সঙ্গে যদি আমরা বলি তাহলে ফান্ডামেন্টাল ডিউটিসটি কি জাস্টিসেবল না নন জাস্টিসেবল? হ্যাঁ, নন, এটাও নন জাস্টিসেবল। ওকে, এবার তাহলে লিখে নাও যে ফান্ডামেন্টাল ডিউটিজ আর নন এনফোর্সেবল বাই কোর্ট অফ ল। ফান্ডামেন্টাল ডিউটিজ আর নট, নন না করে নট করো, নট এনফোর্সেবল বাই কোর্ট অফ ল। ঠিক আছে, তাহলে কেন নট বলছে? ঠিক আছে, তাহলে আমরা ফান্ডামেন্টাল ডিউটিসগুলো যখন রাইট ডাউন করবো তখনই বুঝতে পারবো, তাই না, যে কি বলতে চাইছে। ওকে, নেক্সট পয়েন্ট লিখো রেকমেন্ডেশন বাই। নেক্সট পয়েন্ট রেকমেন্ডেশন বাই, কি বলেছিলাম, কে রেকমেন্ড করেছিল? শরণ সিং কমিটি। একদম একদম একদম, রেকমেন্ডেশন বাই শরণ সিং কমিটি। দেখো এইখানে আমরা যতগুলো ইনফরমেশন রাইট ডাউন করেছি প্রত্যেকটা কোনো না কোনো এক্সামে তোমাদের মাস্ট, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার খুলে দেখো প্রত্যেকটা লাইন কোথাও না কোথাও, ঠিক আছে, তুমি পাবেই পাবে, একটু ঘুরিয়ে একটু উল্টে পাল্টে তুমি পাবে কোশ্চেন। ওকে, চলো তাহলে লিখে নাও। নেক্সট পয়েন্ট আমরা লিখবো লিস্ট অফ ফান্ডামেন্টাল ডিউটিস। এটা হেডিং করো এবং এর আন্ডার আমরা লিখবো fundamental duties. Okay, chalo likho according to article 51A comma according to article 51A comma it shall be the duty of every citizens of India, it shall be the duty of every citizens of India, সেমিকোলন দিয়ে একটা হাইপেন দাও। তাহলে এবার কি ডিউটিস, আমরা ডিউটিসগুলো লিখবো 1 2 3 আস্তে আস্তে করে এক এক করে। ওকে, নাম্বার 1 1 2 3 করেই লিখো। নাম্বার 1 এ লিখবো, চলো লিখতে শুরু করো। টু অ্যাবাইড ABID, টু অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন, টু অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড রেসপেক্ট ইটস আইডিয়ালস, to abide by the constitution and respect its ideals and institution comma the national flag and national anthem. Okay, national flag and national anthem. ওকে, ক্লিয়ার? তাহলে কি বলছে এবার, যে ফার্স্ট নাম্বার 1 বলছে যে আমাদের যে কনস্টিটিউশন, ঠিক আছে, কনস্টিটিউশনটাকে আমরা মেনে চলবো একদম। তার মানে কি, কনস্টিটিউশন হচ্ছে আমাদের দেশের সর্বোপরি ল বুক বলতে পারি আমরা। তাহলে এই কনস্টিটিউশনটাকে আমরা সবসময় মেনে চলবো এবং কনস্টিটিউশনের দ্বারা তৈরি যে ইনস্টিটিউশনগুলো, ওকে, কনস্টিটিউশনের দ্বারা তৈরি যে ইনস্টিটিউশনগুলো সেই ইনস্টিটিউশন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের তোমার ন্যাশনাল অ্যানথেম, ন্যাশনাল ফ্ল্যাগ, এদেরকেও আমরা কি করব, মেনে চলবো এবং তাদেরকে সম্মান জ্ঞাপন করব। ওকে, ক্লিয়ার? তাহলে এইটা আমাদের ডিউটি, তাই না? কি ডিউটি?
ফার্স্ট ডিউটি আমরা কনস্টিটিউশনটাকে মেনে চলবো এবং কনস্টিটিউশনের দ্বারা তৈরি যত ইনস্টিটিউশনগুলো আছে সেগুলোকে মেনে চলবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা কি করব তোমার হচ্ছে অ্যানথেম, হ্যাঁ এদেরকে আমরা সম্মান জ্ঞাপন করব, ওকে, তাদেরকে ডিরেসপেক্ট করব না কখনো, ওকে ক্লিয়ার। তার মানে এইটা আমার কর্তব্য, ওকে ফার্স্ট নাম্বার 1, সবাই বুঝতে পেরেছ? চলো নাম্বার 2, নাম্বার 2 লিখো, টু চেরিশ, CHERISH, to cherish and follow the noble ideals, to cherish and follow the noble ideals that inspired the national struggle for freedom, to cherish and follow the noble ideals that inspired the national struggle for freedom. ওকে, এবার কি বলছে যে যে মতাদর্শগুলো, তাই না, যে নোবেলস আইডিয়ালসগুলো আমাদের মানে তোমার ভারতকে স্বাধীন হতে সাহায্য করেছে, তাই না, বা ভারতকে স্বাধীনতা এনে দিয়েছে, সেই সব আইডিয়ালসগুলোকে আমরা কিন্তু মেনে চলবো একদম, ঠিক আছে, সেই সব আইডিয়াস বা আইডিয়ালসগুলোকে আমরা একদম মেনে চলবো। যে আইডিয়ালসের জন্য আমরা কনস্টিটিউশন পেয়েছি, তার মানে কি, যদি আমাদের স্ট্রাগলই না হতো, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্স না হতো, তাহলে তো আমরা কনস্টিটিউশনটা আমরা পেতাম না, না, তাহলে যে আইডিয়ালসগুলো আমাদের কনস্টিটিউশন এনে দিয়েছে সেই আইডিয়ালসগুলোকে কিন্তু আমরা সবসময় মেনে চলবো, ঠিক আছে, এবং তাদেরকে লালন পালন করার চেষ্টা করব, ওকে ক্লিয়ার। নাম্বার 2 ক্লিয়ার। নাম্বার 3 বলছে, টু আপহোল্ড and protect the sovereignty, to uphold and protect the sovereignty, unity and integrity of India, sovereignty, unity and integrity of India, okay। তাহলে সভার্নিটি মানে কি, সার্বভৌমত্ব, ইউনিটি একতা, ইন্টিগ্রিটি অখণ্ডতা। তাহলে এই যে সার্বভৌমত্ব, ঐক্য এবং হচ্ছিল অখণ্ডতা, এই সবগুলোকে কি করব আমরা, আপহোল্ড করব এবং সেটাকে প্রোটেক্ট করব। তার মানে কি, আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের ভারত যেন সবসময় সার্বভৌম থাকে, ঐক্য থাকি, আমরা একসঙ্গে সবাই মিলে যেন থাকি, যেন আমাদের মধ্যে কোনো রকমের কোনো বিভেদ না তৈরি হয়, তাই না। তার মানে এই বিভেদটা কি হতে পারে, জাতিগত বিভেদ হতে পারে, কাস্টগত বিভেদ হতে পারে, তোমার হচ্ছে পুরুষ মহিলা, তার মানে জেন্ডার, এইগুলোর মধ্যে আমাদের মধ্যে কোনো রকমের কোনো ব্যাপারই থাকবে না, আমরা সবসময় ঐক্যবদ্ধ হয়ে থাকার চেষ্টা করব সবাই, ওকে। তার মানে ভারতটাকে, পুরো ভারতকে আমরা কি অ্যাজ এ ব্রাদারহুড হিসাবেই দেখছি, না, তুমি আমার ভাই আমি তোমার ভাই, মানে এই যে একটা ব্যাপার, ঠিক আছে, তো এই কনসেপ্টটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, ওকে। তার মানে এমন কোনো কাজ করা যাবে না যাতে আমাদের সভার্নিটি, ঠিক আছে, ইন্টিগ্রিটি, এই যে এই জিনিসগুলো নষ্ট হয়, তাহলে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, এটা আমাদের ডিউটিস, ওকে ক্লিয়ার, বুঝতে পারলাম। চলো নেক্সট নাম্বার 4, তাই তো, নাম্বার 4 লিখো, টু ডিফেন্ড দ্য কান্ট্রি, টু ডিফেন্ড দ্য কান্ট্রি অ্যান্ড রেন্ডার, RENDER, render national service when call upon to do so, render national service when call upon to do so। তাহলে এবার কি বলছে যে আমরা কি করব, আমাদের কর্তব্যটা কি, আমাদের কর্তব্য হচ্ছে আমাদের দেশকে সবসময় আমাদেরকে রক্ষা করতে হবে, তাই না। এখন তুমি বলতে পারো স্যার আমার দেশকে রক্ষা করার জন্য তো স্যার আর্মি আছে, BSF আছে, না, অ্যাজ এ সিটিজেন্স তো তোমারও কিছু কর্তব্য আছে, না, তোমার তো কিছু দায়িত্ব আছে আমার দেশের প্রতি। তাহলে কি, দেশ তোমাকে এত কিছু দিচ্ছে, তাই না, দেশ মানে মাতৃভূমি, তোমাকে এত কিছু দিচ্ছে দেশ, তাহলে তোমারও তো সেই কর্তব্যগুলো থাকে যে দেশ যদি কখনো প্রবলেমে ফেসে যায় তখন দেশকে রক্ষা করার দায়িত্ব শুধু আর্মির না, শুধু আমাদেরও। এবং কি বলেছে, ন্যাশনাল সার্ভিস দিতে হবে, রেন্ডার মানে যখন প্রয়োজন হবে, ঠিক আছে, মানে জাতীয় সেবা যখন প্রয়োজন হবে। দেখা গেল এখন দেশে বিরাট ক্রাইসিস চলছে, ওকে, ক্রাইসিস চলছে,
তোমার হচ্ছে থ্রি ফ্রন্ট যুদ্ধ শুরু হয়ে গেছে। থ্রি ফ্রন্ট মানে বাংলাদেশ, এদিকে চায়না, এদিকে পাকিস্তান। এবার কি আমাদের মিলিটারি কি সবসময় এটাকে কম্পিট করতে পারবে? পারবে না। তখন কি, তখন যদি দেশ মনে করে যে না তোমার প্রয়োজন আছে যে তোমরা দেশকে এখন সেবা দাও, তখন তোমাকে সেবা প্রদান করতে হবে দেশকে, তাই না? তার মানে কি, তখন আমি বলবো ঠিক আছে স্যার আমাকে AK-47 দিয়ে দেন, আমি যাবো স্যার পাকিস্তান বর্ডারে, তাই না? তুমি বলবে না স্যার আমি যাবো বাংলাদেশ বর্ডারে, ঠিক আছে আমি একদম রাজি। তখন কি, তার মানে কি, এই যে তুমি সেবা দেওয়ার জন্য প্রস্তুত একদম সবসময়, ওকে, যে আমার দেশকে ভাই রক্ষা করতে হবে যে কোনো উপায়, সোজা কথা হচ্ছে এটা, যখন প্রয়োজন হবে আমি তখনই আমার দেশের জন্য ঝাঁপিয়ে পড়বো। কিন্তু এটা তোমার ডিউটিস, এটা মাথায় রাখো, অব্লিগেশন নেই, কিন্তু তোমাকে যেতেই হবে। কিন্তু আমরা অ্যাজ এ মানবিক হিসেবে যদি দেখি তাহলে কি, ডিউটিসটা মানুষের কিন্তু অনেক বড়। এখন তুমি সেটা করবে না করবে সেটা ম্যাটার করছে না। তার মানে কি, এইটা কি, তোমাকে যদি ডাকা হয়, ঠিক আছে, উইদাউট অ্যাক্ট, যদি একটা অ্যাক্ট তৈরি করা হয় যে সেটা আলাদা ব্যাপার। যেমন ইসরায়েলে আছে, ইসরায়েলে কি হবে, 18 বছর কমপ্লিট করলেই তোমাকে তোমাদের আর্মিতে যেতেই হবে, 2-3 বছর 4 বছর তোমাকে আর্মিতে সার্ভ করতে হবে। কেননা ওদের কান্ট্রিতে পপুলেশন খুব কম, তা ওদের কথা হচ্ছে যখন ওদের প্রয়োজন হবে, ঠিক আছে, ন্যাশনাল সার্ভিসের, তখন ওরা যেন তাকে কাম ব্যাক করতে পারে। তো এইটাকে ওদের অ্যাক্ট মানে ওদের রুলসের মধ্যে পড়ছে। কিন্তু আমাদের তো তেমন কোনো রুলস নেই যে তোমাকে আর্মিতে যেতেই হবে। কিন্তু যখন প্রয়োজন পড়বে তখন কি, তুমি কি আর বসে থাকতে পারবে? বা তোমার যাওয়া উচিত সেটা, যে না আমি আমার দেশের জন্য, তোমার ফ্যামিলির জন্যই তুমি ভাবো। তোমার ফ্যামিলির যদি কোনো একটা সমস্যা হয় তখন কি তুমি বসে থাকবে? তুমি দেখা গেলো আজকে বই পড়ছো, স্বাভাবিকভাবে বলছে বই পড়ছো, মা রান্নাঘরে একটু কাজ করছে, কাজ করতে গিয়ে মায়ের একটু হাত কেটে গেল, তখন কি মা রান্না করতে পারবে? তখন অ্যাজ এ সন্তান হিসেবে আমাদের কি কর্তব্য, যে মা ঠিক আছে তুমি বসো আমি তোমার কাজটা করে দিই, তাই না? এই যে কর্তব্য, তুমি না গেলে কি মা তোমাকে বকবে? হ্যাঁ মনে মনে হয়তো একটু কষ্ট পাবে, কিন্তু এমন তো না যে তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, এই মেয়ে বেরো বাড়ি থেকে, তুমি আমাকে হেল্প করছো না, এই ছেলে বেরো তুমি আমাকে, না সেটা তো না, এটা তোমার কর্তব্য, তাই না? বুঝতে পারলাম? তাহলে যেমন ইসরায়েলে কি ছিল, এটা অ্যাক্ট ছিল, কিন্তু এইটা তোমার কর্তব্যের মধ্যে পড়ছে যে না আমাকে আমার দেশকে ডিফেন্ড করতে হবে, সোজা কথা হচ্ছে এইটা, এবং যখন প্রয়োজন হবে তখন আমি আমার দেশের জন্য ঝাঁপিয়ে পড়বো, এটা তোমার কর্তব্য। ওকে, ক্লিয়ার? চলো, কত নম্বর হলো? 5 হবে এবার, তাহলে রাইট ডাউন করো 5। To promote harmony, HRMONY, harmony and the spirit, spirit of common brotherhood. To promote harmony and the spirit of common brotherhood and establish the dignity of woman. ডিগনিটি অফ ওম্যান, ঠিক আছে? তাহলে এবার কি বলছে, যে আমরা সবসময় কি প্রমোট করব, যেন আমাদের মধ্যে সম্প্রীতি বজায় থাকে, তাই না? আমাদের মধ্যে কি থাকবে, সম্প্রীতি বজিয়ে থাকবে, ওকে। এবং কি বলেছে, কমন ব্রাদারহুড, তার মানে আমরা সবাই ভাই ভাই, এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে, ওকে। তার মানে কি, আমাদের মধ্যে সবসময় সম্প্রীতি কিন্তু বজিয়ে থাকবে। তার মানে সে তুমি মুসলিম হও, তুমি জৈন হও, তুমি হিন্দু হও, তুমি খ্রিস্টান হও, তুমি কুচবি হও, ঠিক আছে, কিন্তু আমাদের মধ্যে যে ভাইচারা ব্যাপারটা, এইটা যেন আমরা বরকরার রাখতে পারি, বা আমরা রাখার চেষ্টা করব, যে আমাদের মধ্যে কোনো রকমের জন্য কোনো রকমের সম্প্রীতি নষ্ট হয় না হয়। কারণ আমি কোনো একটা হিন্দু মুসলিম গন্ডগোল ঝামেলা করছি, বা এই ব্যাপারগুলো যেন না হয়, সম্প্রীতি সবার সঙ্গে রাখতে হবে, ঠিক আছে। এবং কি করতে হবে, এবং বলেছে যে তোমার হচ্ছে মহিলাদের, ঠিক আছে, সম্মানটা করতে হবে, সোজা কথা হচ্ছে এইটা। কেননা যে দেশে বা যে ফ্যামিলিতে বা যেখানে মেয়েদের অসম্মান করা হয়, ঠিক আছে, সেই দেশ বা সেই রাষ্ট্র বা সেই বাড়ি কিন্তু কখনো সে উন্নতির দিকে এগোতে পারে না, সত্যি কথা হচ্ছে এইটা। কিন্তু হ্যাঁ, এটার সঙ্গে সঙ্গে যে আমরা মেয়েদেরকে সম্মান করবো সেটা তো ঠিক আছে, এবার সেই সম্মানের সঙ্গে সঙ্গে মেয়েদেরও সেই জায়গাটা রাখতে হবে, তাই না? সেই স্বাধীনতাটাও তো মেয়েদেরকে রাখতে হবে, যে না আমাদের এই স্বাধীনতা দেওয়া হচ্ছে, তার আমরা কতটা ব্যবহার করবো কতটা ব্যবহার করবো না সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। কিন্তু আমি কি বললাম, তাহলে এখানে কি কি বলছে, সম্প্রীতি বজিয়ে রাখতে হবে একদম, ঠিক আছে। এবং এই যে ব্রাদারহুডটা, আমাদের যে ভাইচারা, এই ব্যাপারটা সবসময় রাখতে হবে, এবং মেয়েদেরকে সম্মান করতে হবে, সোজা কথা হচ্ছে এইটা। ক্লিয়ার একদম? চলো নেক্সট, নাম্বার 6, তাই তো? নাম্বার 6 হবে। এবার নাম্বার 6 লিখো, টু ভ্যালু, VALUE, ভ্যালু and preserve the rich heritage. To value and preserve the rich heritage.
of the country's composite culture, a rich heritage of the country's composite culture. ওকে, তাহলে আমাদের যে কালচার আছে না সেই কালচারটা কি কম্পোজিট কালচার। কম্পোজিট মানে কি, কম্পোজিট মানে কি যৌগিক, যৌগিক মানে কি তার মানে অনেক রকমের কালচার আছে আমাদের মধ্যে, দেখো না, ঠিক আছে। দেখো এক একটা তোমার হচ্ছে হলো রিলিজিয়ন বলো তাদের কালচার আলাদা, তার মধ্যে সাবকাস্ট আছে তাদের কালচার আলাদা, বিবাহের কালচার আলাদা, তোমার যে কোনো কিছুর কালচার আলাদা, তাই না। তা বলছি এই কালচারগুলোকে, ঠিক আছে, এবং এই তোমার ঐতিহাসিক যে হেরিটেজ ব্যাপারগুলো আছে এইগুলোকে আমাদের কি করতে হবে, প্রিজার্ভ করতে হবে, ঠিক আছে। মানে এই যে যে কালচার, এই কালচারটাকে আমরা ভুলবো না। তা তুমি অনেক সময় দেখবে যে ইন্ডিয়ার আমাদের কালচার সেই অনেক বছর ধরে আসছে আমাদের যে কালচার, ঠিক আছে, এই কালচারকে আমরা বহন করে নিয়ে যাবো। তার মানে কি যে আমরা হঠাৎ করে না, এমন না যে কালকে ইউরোপিয়ান সব কালচার আমরা সব ভুলে যাচ্ছি, ঠিক আছে, শাড়ি পাড়ি পড়া ভুলে যাচ্ছি, সব এই কালচার আমাদের ভুলে গেলাম, সব কালকে আমরা সব আমেরিকার বা ওয়েস্টার্ন কালচার আমরা করছি, সেটা না। এটাই বলা হচ্ছে যে তোমার যে কালচার মানে আমাদের যে কালচার সেই কালচার, এই যে কম্পোজিট কালচার, শুধু কালচার না, ঠিক আছে, যে আমি আমার কালচার করবো তা না, আমাদের ইন্ডিয়ার প্রচুর কম্পোজিট কালচার, সেই কালচারটাকে আমরা বহন করে নিয়ে যাব, ঠিক আছে, এবং প্রোটেক্ট করবো সেই কালচারকে। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট দেখো, এই অ্যাকচুয়ালি এই কালচারের জন্যই কিন্তু ইন্ডিয়া মানে আমাদের পুরো ওয়ার্ল্ডের কাছে একটা অন্য রকমের জায়গা, তাই না। দেখবে যত রকমের ফরেনার আসুক না তারা কিন্তু এই ব্যাপারটাই বলে। তুমি অন্য কোনো যদি দেশে যাও, তুমি আমেরিকায় যাও, আমেরিকায় প্রায় বলতে গেলে একটা একই রকমের কালচার, ইউরোপিয়ান যে কোনো কান্ট্রিতে যাও একই রকমের কালচার, ঠিক আছে, চায়নায় যাও তুমি একই রকমের কালচার, এখানে কোনো, কিন্তু আমাদের যেমনি ইন্ডিয়াতে আসবে সেখানে প্রচুর ভেরিয়েশন, কালচারের প্রচুর ভেরিয়েশন। তুমি যেমনি একটা স্টেট ক্রস করবে সেমনি তুমি আলাদা রকমের কালচার দেখতে পাবে, ঠিক আছে। আমরা যদি নর্থ ইস্ট থেকে শুরু করি, ওইদিকে তোমার হচ্ছিল ত্রিপুরা, তারপরে চলে যাও ওইদিকে নাগাল্যান্ড, নাগাল্যান্ডের কালচার আলাদা, তোমার হচ্ছিল অরুণাচল প্রদেশের কালচার আলাদা, আসামের কালচার আলাদা, আমার ওয়েস্ট বেঙ্গলের কালচার আলাদা, বিহারের কালচার আলাদা, এই যে ছট পূজা কিছুদিন আগেই হলো, ঠিক আছে। তুমি মধ্যপ্রদেশ চলে যাও, মধ্যপ্রদেশের কালচার আলাদা, এদিক দিয়ে তুমি পাঞ্জাব যাবে, পাঞ্জাবের কালচার আলাদা, এদিকে তোমার হচ্ছে উপরে তুমি জম্মু কাশ্মীর যাও, সেখানে কালচার আলাদা, তাই না। মানে এই যে কম্পোজিট কালচার, এই কালচারটাকে আমরা বহন করে নিয়ে যাব। ওকে, ক্লিয়ার। চলো এবার কত নম্বর, নাম্বার 7, তাই তো। চলো লিখো, টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। ওকে, তাহলে কি বলছে, আমরা আমাদের যে ন্যাচারাল ভেজিটেশন আছে আমরা সবসময় চেষ্টা করব সেইটাকে ইমপ্রুভ করার এবং প্রোটেক্ট করার, তাই না। তা আমরা সবাই জানি যে গাছ থেকে কি পাই, আমরা অক্সিজেন পাই, এবং এখন প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে, ঠিক আছে। অ্যাজ এ সিটিজেন আমাদের দায়িত্ব যে আমাদের এই ন্যাচারাল ভেজিটেশনগুলোকে আমরা প্রোটেক্ট করি, ওকে, এবং তাদেরকে গ্রো আপ করি, তাই না। এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ছে। এবার যদি আমি একই কোশ্চেন যে স্যার ঠিক আছে আমি গাছ কেটে নিচ্ছি, তাহলে কি এটা আমাকে কি স্যার যদি কেউ গিয়ে আমার নামে কেউ কোর্ট কেস করে তাহলে কি হবে স্যার, আমাকে কি জেল যেতে হবে? না, নিশ্চয়ই না। এটা তোমার ডিউটিস, তুমি এটাকে রক্ষা করবে কি না সেটা তোমার উপর ডিপেন্ড করছে, তোমার উপর ডিপেন্ড করছে, তোমার এটা নৈতিকতা, ঠিক আছে, নৈতিক ব্যাপার, এটা বাউন্ড না যে তোমাকে করতেই হবে। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট, নাম্বার 8, টু ডেভেলপ সাইন্টিফিক টেম্পার, to develop scientific temper, humanism and spirit of inquiry and reform. To develop scientific temper, humanism and spirit of inquiry and reform. Okay? Okay, তাহলে এবার কি বলছে যে বৈজ্ঞানিক যে চিন্তা ভাবনা, ঠিক আছে, সেইটাকে আমাদের বাড়াতে হবে। ওকে, বৈজ্ঞানিক চিন্তা ভাবনা সেটাকে বাড়াতে হবে এবং হিউম্যানিজমটাকেও আমাদের বাড়াতে হবে, এবং সঙ্গে কি বলছে আমরা সংস্কার মুক্ত হব, তাই না। তার মানে আমাদের মধ্যে যে কুসংস্কারগুলো আছে সেগুলো থেকে আমরা বেরিয়ে আসবো, সেই বেড়াজাল থেকে আমরা বেরিয়ে আসবো, সেই কুসংস্কার থেকে বেরিয়ে আসবো, এবং আমরা হিউম্যানিজমের পথে যাব, তাই না। তার মানে হিউম্যানিটির পথে যাব আমরা, আমাদের মধ্যে যেন হিউম্যানিটিটাকে আপলিফমেন্ট আমরা করতে পারি। ওকে, এবং কি বলছে যে আমরা কখন এই তোমার হচ্ছে কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারবো, আমাদের মধ্যে যখন সায়েন্টিফিক টেম্পারটা আসবে, তাই না। যে কেন হচ্ছে, স্বাভাবিকভাবে বলি
যে তুমি গ্রামে যদি কারুর বাড়ি হয় তাহলে দেখতে পাবে যে কিছু কিছু জায়গায় রাত্রেবেলা হঠাৎ করে আগুন এভাবে জ্বলছে, তাই না? আগুন জ্বলছে এরকম করে, ঠিক আছে, হঠাৎ করে। তো এইটা আমাদের মতো কুসংস্কার বুঝি ওইখানে ভূত আছে বা কি আছে। তো যখন এইটা যখন সাইন্টিফিক টেম্পার মানে তোমার মধ্যে সাইন্টিফিক যখনই থাকবে যে না এই অ্যামোনিয়া গ্যাসের জন্য, হ্যাঁ মাছ গ্যাস তৈরি হয়, মানে অনেক সময় কি হয় যদি কোনো জলা জঙ্গল জায়গায় থাকে সেইগুলো জায়গাটা যদি কোনো রকমের কোনো তোমার হচ্ছে ওই ঘাস ফোঁস এইগুলো জমে 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 একটা গ্যাস তৈরি হয়, তখন এই গ্যাস থেকে অটোমেটিক তোমার হ্যাঁ অক্সিজেনের সঙ্গে এসে সেটা বার্ন হয়ে আগুনে পরিণত হয়। তাহলে কি এটা একটা কুসংস্কার? তাহলে এইটা কি যখন তোমার সাইন্টিফিক টেম্পার যদি না বাড়ে, ঠিক আছে, সমাজের মধ্যে, তাহলে কি এই কুসংস্কারগুলো তো থেকে যাবে না? তো এটাই বলা হচ্ছে যে আমাদের সাইন্টিফিক টেম্পারগুলোকে বাড়াতে হবে এবং হিউম্যানিজমকে বাড়াতে হবে এবং কুসংস্কার থেকে আমরা আস্তে আস্তে করে বাইরে আসবো। ওকে, এবার যদি না আসো তাহলে সমস্যা নেই, এটা তো ডিউটিস, ঠিক আছে। বাট হ্যাঁ আমাদের এটা কর্তব্য, এটা আমাকে করতে হবে। আমি এবং আমার সমাজকে, শুধু আমি না, আমি এবং আমার সমাজকে আমি এই জায়গা থেকে বের করে আনবো। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট নাম। হ্যাঁ কি খবর বলো। আচ্ছা এই যে হ্যাঁ এই যেমন ওঝার ব্যাপারটা যেমন মানে আমাদের গ্রাম অঞ্চলে আমরা এখনো দেখতে পাই যদি সাপে যদি কাউকে কামড়ায় তাহলে ওঝা ঝাড়ফুঁক করে দিয়ে বিষ বের করে দেয়, তাই না? তো এই যে যে আমাদের ব্যাপার যে সাইন্টিফিক ব্যাপারগুলো যদি আমাদের মধ্যে না আসে, টেম্পারগুলো যদি না আসে, তাহলে আমরা কি করে জানবো? আমরা যদি এখনো ওই কুসংস্কারগুলোকে পোষণ করি তাহলে তো হবে না। তখন তোমাকে কুসংস্কার থেকে বেরোতে হবে। আবার সোজা কথা হচ্ছে দেখো তুমি একটা সমাজে থাকো, সেই সমাজে তুমি ডাইরেক্ট বলতে পারবে না এই ওঝা ওঝা চলবে না। তখন কি করতে হবে? ওঝা ছেড়ে দেওয়ার পর তোমাকে বলতে হবে তাড়াতাড়ি করে চল হসপিটাল বাবা, ঠিক আছে, তোকে আগে হসপিটাল নিয়ে যাই। এইটা ব্যাপার। কেন তোমার মধ্যে তো সাইন্টিফিক টেম্পারটা তো আছে, সেইটাকে ডিভাইড করতে হবে সবার মধ্যে। ওকে ক্লিয়ার? চলো নেক্সট নাম্বার 9, তাই তো? টু সেফগার্ড পাবলিক প্রপার্টি অ্যান্ড টু সেফগার্ড পাবলিক প্রপার্টি and to abjure violence. To safeguard public property and to abjure, abjure, abjure violence. Okay, abjure violence. Okay, তাহলে কি বলছে যে আচ্ছা পাবলিক মানে কি বলো আর প্রাইভেট মানে কি? পাবলিক আর প্রাইভেটের মধ্যে কি ডিফারেন্স? রাহুল বলো পাবলিক আর প্রাইভেটের মধ্যে কি ডিফারেন্স? মানুষ আছে, প্রাইভেটটা নিজের না, স্যার আমার প্রাইভেট ফোন, তাই তো? আর পাবলিক মানেও তো সবার, তার মানে কি তোমার ফোন সবার? তাই হচ্ছে কি? হ্যাঁ তাই তোমার কাছে একটা ফোন আছে, তুমি বললে স্যার এটা আমার প্রাইভেট ফোন, তাই তো? তা তোমার কাছে ওই ফোনটাই যদি আমি বলি এটা পাবলিক ফোন, তখন কি হবে? তখন ফোনটা কি হবে? তাহলে সবাই সবাই ইউজ করতে পারবে। ইয়েস, তখন সবাই ইউজ করতে পারবে, রাহুলের ফোন সবাই ইউজ করতে পারবে যদি পাবলিক ফোন হয়। ওকে এটাই। আচ্ছা দেখো পাবলিক মানেই হচ্ছে সরকারি, আর সরকার মানে কি আমরা তৈরি করেছি, তার মানে জনসাধারণ, তার মানে জনসাধারণের, পাবলিকের, সবার, তাই না? ওকে, তার মানে তো এই না যে যে কোনো সরকারি জায়গায় গিয়ে আমরা ওটাকে দাবি করবো এটা আমার, এটা তো না। না, এইটা ইউজ করার জন্য আমরা সবাই সেটা আমাকে ব্যবহার করতে পারবো, সেই সার্ভিসটা আমরা সবাই পাবো, তাই না? সম্পত্তিটা কিন্তু আমার না, ঠিক আছে? স্টেট বাস চলছে, সরকারি বাস, তুমি কি বলবে নাকি হ্যাঁ এটা পাবলিক বাস মানে এটা আমার না? এর যে সার্ভিসটা তুমি পাবে সেটা তুমি পাবে, সবাই পাবে। কিন্তু সেম একটা তুমি যদি একটা ওই কি বলে ওই ভ্যানগুলোকে কি বলে গো, বাড়ির মতো সেই তৈরি হয়ে যায়, ক্যারাভ্যান না কি বলে, ক্যারাভ্যান, তুমি একটা ক্যারাভ্যান কিনলে বাসের মতো, এবার যদি আমি কিনলাম বা তুমি কিনলে, এবার আমি গিয়ে যদি বলি এটা আমার, আমি উঠবো, উঠতে দেবে কি তুমি? তখন তো তোমার প্রাইভেট জিনিস না। সেইটাই পাবলিক মানে সরকারি বা সব আমাদের, হ্যাঁ আমরা সেইটার সার্ভিসটাকে নিতে পারি, সবাই নিতে পারি, কিন্তু প্রাইভেট গাড়িতে আমরা সেই সার্ভিসটা নিতে পারি না। ওকে ক্লিয়ার? বুঝতে পারলাম তো? কি বলছি যে পাবলিক প্রপার্টি, তার মানে পাবলিক প্রপার্টি মানে গভর্নমেন্ট মানে আমরা এই যে পাবলিক প্রপার্টিগুলোকে এইগুলোকে আমাদের সংরক্ষণ করতে হবে। দেখো আমরা স্টেট বাসে যাচ্ছি, আমি সিম্পল ভাবে বলছি, এই যে বাসগুলো চলছে, তাহলে এই প্রপার্টিগুলো কি আমাদের এটা মাথায় রাখতে হবে না যে এটা আমাদের প্রপার্টি, নষ্ট হলে আমাদের হবে। এবার আমি কি করছি, গুটকা খেয়ে পুক করে দিয়ে দিচ্ছি বাসের গায়ে, তো এইটাকে তো আমাকে সংরক্ষণ করতে হবে না? এবার আমি যদি ভাবি যে ভাড়মে যায় এটা কি আমার নাকি, থোড়ি কি হবে না, এটা তো না। পাবলিক প্রপার্টি মানে আমার, আর সেটা আমার কর্তব্য আমার সেটাকে সেভ করা, সেটা আমার কর্তব্য। একটা স্ট্যাচু আছে, খুব সুন্দর স্ট্যাচু, ঠিক আছে, তার এটা পাবলিক প্রপার্টি, আমি গেলাম
পানির পুক করে একদম ফেলে দিলাম। কিন্তু এই যে রাস্তা পাবলিক প্রপার্টি, রাস্তাটাকে আমি নোংরা করছি। এবার আমি দেখো থিঙ্কিংটা কোথায়, আমার বাড়ি খুব পরিষ্কার, আমার বাড়ি একদম ঝাঁকঝাঁকা পাকপাকা করে একদম ক্যারি ব্যাগের মধ্যে আমি নোংরাগুলো নিয়ে আস্তে 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 করে হেঁটে গিয়ে আস্তে করে রাস্তার কোনাতে টুক করে ফেলে দিলাম, তাহলে এইটা কি পাবলিক প্রপার্টিটা আমি নষ্ট করছি। পাবলিক প্রপার্টি তো আমারও বাবা, প্রাইভেট তো আমার বাড়ি, তাহলে আমি পাবলিক প্রপার্টিটাকে নষ্ট করছি। এইটা কি আমাদের কি করণীয়? তাহলে এইটাই ব্যাপার, এই পাবলিক প্রপার্টিটাকে আমাদের সেভ করতে হবে, আমাদের সংরক্ষণ করতে হবে আমাদের। এবার আমি যদি ভাবি ওটা থোড়ি আমার বাড়ি, ফেলে দেয় রাস্তার উপর টুক করে, দেখো এই কলকাতাতে আমি অনেক জায়গায় দেখি এইটা হয়, কারণ মানুষের মধ্যে এই থিঙ্কিংগুলো এখনো আসেনি যে না পাবলিক প্রপার্টিটাকে আমাকে সেভ করতে হবে। ওকে, ক্লিয়ার? এবং কি বলছে অ্যাবজুয়ার ভায়োলেন্স, তার মানে শপথপূর্ণ আমি ভায়োলেন্স থেকে দূরে থাকবো, সোজা কথা হচ্ছে এটা, শুধু ভায়োলেন্স না, বলছে অ্যাবজুয়ার ভায়োলেন্স মানে শপথপূর্ণ, তার মানে শপথ করছি আমি ভায়োলেন্সে যাব না। ওকে, তার মানে কোথাও কোনো গন্ডগোল হচ্ছে, ঝামেলা হচ্ছে, আমি সেইখান থেকে দূরে থাকবো ভাই, আমি ঝামেলার মধ্যে যাব না। তাহলে এই কনসেপ্টটা যদি সবার মধ্যে চলে আসে, ঝামেলা কি হবে? তুমি আমি সবাই বুঝছি যে না ঝামেলা করা উচিত না বাবা, ঝামেলা হবে না। তাহলে এইটাই বলছি যে এই কর্তব্য আমাদের, জানি না যে আমাদের কি ডিউটিস, আমরা যখন আমাদের ডিউটিসটা জানবো তখন তুমি কিন্তু ওটা করতে পারবে না, কেন তোমার বিবেকে তখন কিন্তু সাড়া দেবে যে না এইটা বুঝি আমার করণীয় না, এইটা আমার দ্বারা ঠিক হচ্ছে না, তাই না? ধরো 2-3 বার করেও দিলে, তারপরে সার্টেন টাইমের পরে তোমার কিন্তু এটা মনে একটা আসবে যে না এইটা কি আমি ঠিক করছি আদৌ, ঠিক আছে? এই চকলেট খাচ্ছ, র্যাপারগুলো তুমি যেখানে সেখানে ফেলে দিচ্ছ, বোতল যেখানে সেখানে ফেলে দিচ্ছ, এইটা তোমার মধ্যে একটা কনসাসনেসের ব্যাপার থাকবে যে না এইটা আমার করণীয় না, তাহলে আমি কি করি, ব্যাগে করে নিয়ে যাই, কোথাও ডাস্টবিন ফেলে সেখানে ফেলে দেবো, একটা নির্দিষ্ট জায়গা করা আছে, তাই না? এই যে পাবলিক প্রপার্টিগুলোকে আমাদের কিন্তু সেভ করতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ডিউটিসগুলো মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? ওকে, চলো নেক্সট। তাহলে কি বললাম, ভায়োলেন্স থেকে কিন্তু আমরা দূরে থাকবো, একদম শপথপূর্ণ একদম যে না আমরা কোনো রকমের কোনো ভায়োলেন্সে যাব না। ওকে, ক্লিয়ার? নাম্বার 10 টু স্ট্রিপ, STRIVE, to strive towards excellence in all sphere, towards excellence in all sphere, SPHERES, spheres of individual and collective activity, spheres of individual and collective activity. So nation constantly raise raise to higher level of endeavor, ENDEAVOR, endeavor and achievement. ওকে, এবার এটা কি বলছে, ঠিক আছে, একটু কঠিন ওয়ার্ড, ঠিক আছে, যে কি বলছে যে আমাদের না যে এই যে আমার নিজের উন্নতি সাধন করতে হবে। ওকে, তার মানে আমি সবসময় কি করব, চেষ্টা করব যে আমার মধ্যে উন্নতি সাধন হোক। কিভাবে উন্নতি সাধন হোক, আমি পড়াশোনা করব, আমি জ্ঞান অর্জন করব, তাই না? তো এই উন্নতি সাধনটা সবসময় করতে হবে, ইন্ডিভিজুয়াল উন্নতি সাধন করতে হবে, এবং কালেকটিভ তোমার চলো হ্যাঁ সমাজের কালেকটিভ মানে সবাইকে নিয়ে একটা উন্নতি সাধনের চেষ্টা করতে হবে। এটা করলে কি হবে, যখন তুমি নিজে ওই যে আজকে তুমি পড়াশোনা করছো, আজকে তুমি জ্ঞান অর্জন করছো, ঠিক আছে, নলেজ গেইন করছো, এটা থেকে কি হবে, তুমি নিশ্চয়ই সরকারি চাকরি পাবে। সরকারি চাকরি পাচ্ছ মানে কি, তুমি সমাজের জন্য কিছু কাজ করছো। তাহলে সবাই যখন শিক্ষিত হবে বা সবার মধ্যে একটা নলেজ আসবে, সবাই একটা আপলিপমেন্টের দিকে যাবো, তখন কি তোমার সঙ্গে সঙ্গে তো দেশও তো আগাচ্ছে না, তুমিও তো দেশকে সার্ভিস দিচ্ছ, তাই না? তুমি আজকে দেখা গেল একটা সায়েন্টিস্ট হয়ে গেলে, তো সায়েন্টিস্ট হয়ে গেলে তুমি তো তখন স্যালারি পাচ্ছ, স্যালারির সঙ্গে সঙ্গে তুমি কি করছো, তুমি দেশকে কি দিচ্ছ, মিসাইল তৈরি করে দিচ্ছ, এটা তৈরি করে দিচ্ছ। তার মানে কি, যখন আমরা কালেকটিভ এবং ইন্ডিভিজুয়ালি যখন আমরা আপলিপমেন্ট হবো, আমাদের মধ্যে যখন নলেজ গেইন করব, অনেক রকমের আইডিয়া যখন আমরা গেইন করব, তখন কি আমাদের দেশ তখন কনস্ট্যান্টলি রেইজ হবে, উপরের দিকে যাবে, তাই না? আমাদের দেশ কি এখন ডেভেলপিং কান্ট্রি, তা আমরা আস্তে আস্তে ডেভেলপের দিকে যাব না, তাই তো? তার মানে কি এই কর্তব্যটা আমাদের যে হ্যাঁ আমাদের নিজেদেরকেও এবং আমরা সবাইকে নিয়ে কালেকটিভভাবে এবং ইন্ডিভিজুয়ালি আমরা সবসময়
কি করব, আমাদের নিজেকে একদম, হ্যাঁ একদম ঠিক আছে, তৈরি করব, এমনভাবে তৈরি করব যাতে আমার এবং আমার সমাজের এবং সমাজ থেকে দেশ যেন উপর দিকে যায়, রেইজ উপর দিকে চলছে, সেই চেষ্টা আমরা করব। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। হ্যাঁ হয়নি, আচ্ছা তো বলো একবার। হায়ার লেভেল, তারপরে কি বললাম, অফ এন্ডিওভার অ্যান্ড অ্যাচিভমেন্ট। ওকে, এন্ডিওভার মানে প্রচেষ্টা, ঠিক আছে, মানে আমরা প্রচেষ্টা সবসময় চালিয়ে যাব, ঠিক আছে, এবং প্রচেষ্টা করলেই আমাদের অ্যাচিভমেন্ট আসবে, তাই না? আমরা যদি প্রচেষ্টাটা চালিয়ে যাই তাহলে তো আমার ইটা আসবে, সেটাই বলছে। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট, লাস্ট। লাস্ট কি বলছে, নাম্বার 11। ওকে, লিখো, ইট শ্যাল বি দ্য ডিউটি অফ এভরি সিটিজেন অফ ইন্ডিয়া, it shall be the duty of every citizen of India who is parent or guardian, who is parent or guardian, to provide opportunities for education, who is parent or guardian to provide opportunities for education to his children, education to his children between the age of 6 to 14 years. Okay, তাহলে আরেকবার বলি, it shall be the duty of every citizens of India who is parent or guardian to provide opportunities for education to his কি বললাম, child বা children between age of 6 to 14 years. কুমারেশ, আমার আওয়াজ ক্লিয়ার? শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, না আমি একবার মাইকটা অফ করেছিলাম তো ওই জন্যই। তাহলে কি বলছে 11 নম্বরে, কি বলছে, যে আমাদের প্রত্যেকটা সিটিজেনের এটা কর্তব্য যে তোমার প্যারেন্ট বা যখন গার্ডিয়ান থাকবে সে কি করবে, তার বাচ্চাকে, ঠিক আছে, মাস্ট তার বাচ্চাকে কি করবে, 6 থেকে 14 বছরের বাচ্চাকে শিক্ষা তাকে দিতেই হবে, তাই না? দেখো তাহলে এই শিক্ষার ব্যাপারটা কিন্তু আমরা অনেক জায়গায় পেয়েছি, এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটও, কিন্তু এইটাকে ডিউটিজের মধ্যেও নিয়ে এসছে, ফান্ডামেন্টাল রাইটের সঙ্গে সঙ্গে ডিউটিজও নিয়ে এসছে। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইট কত নম্বর আর্টিকেল আছে, কত নম্বর আর্টিকেল আছে ফান্ডামেন্টাল রাইটে? কে বললো? পূজা, আচ্ছা, আর কেউ? ভুল বলেছে পূজা, ঠিক বলেছে? ভুল বলেনি? ভুল বলেছে? আচ্ছা ঠিক আছে, ঠিক বলেছে, হ্যাঁ ওটাই আমি জানতে চাইছিলাম যে ঠিক আছে, অ্যাটলিস্ট তোমরা কতটা কনফিডেন্ট। একদম ঠিক, ঠিক আছে, চাপ নেই অদিতি, ঠিক আছে, আমি এমনি তোমাদের কনফিউশন করার জন্যই বললাম, দেখি তোমাদের ডিসিশন থেকে তোমরা সরছো কিনা। ওকে, 21-এ একদম ক্লিয়ার। ওকে, তাহলে আমাদের এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটের সঙ্গে সঙ্গে ডিউটিসও মাথায় রেখো। ওকে, তাহলে এইটা আমরা জানি, আমি ফার্স্টেই বলেছিলাম এটা পরে ইনক্লুড হয়েছে, তাহলে এবার এটা তোমরাই লিখবে, আমি বলবো না। কততম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে হয়েছে বলো? 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে হয়েছে, এবং সালটা লিখে নাও, অ্যাডেড বাই 86 CAA কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002। ওকে, এবার হেডিং করো, যে ছোট্ট 2-4 লাইন লিখবো আমরা, ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস। ঠিক আছে, ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস। ঠিক আছে, এভাবে করে ফান্ডামেন্টাল রাইট আর ফান্ডামেন্টাল ডিউটিস, FD। ঠিক আছে, এদিকে লিখবো ওদিকে লিখবো। ওকে, ক্লিয়ার? মানে দুটোর মধ্যে ডিফারেন্স দেখবো আমরা, যে কি কি ডিফারেন্স আছে। ওকে, নাম্বার 1 লিখো, ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে লিখো। আচ্ছা, বলছে সাম ফান্ডামেন্টাল আর অ্যাভেলেবল ফর ফরেনার্স।
some fundamental right by FR, some FR are available for foreigners, তাই তো? আচ্ছা বলো তো যে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে কোন কোন ফান্ডামেন্টাল রাইটগুলো ফরেনার্সদের জন্য ছিল না? না বলতে পারলে আমি কিন্তু কি কি ছুড়ে মারবো আমি নিজেও জানি না। বলো আর কেউ, আর কেউ বলো, কুমারেশ বলো, অদিতি বলো, রাহুল বলো, সবাই বলো কোন কোন আর্টিকেলগুলো ফান্ডামেন্টাল রাইটের কোন কোন আর্টিকেলগুলো ফরেনারদের জন্য নয়, অনলি ফর ইন্ডিয়ান সিটিজেন্স। বলো কি কত কত ছিল? অদিতি বলো, কুমারেশ, রাহুল, পূজা, আর কে কে আছে? সবাই বলো, সবাই। এই বলো, সঞ্জিতা বলো। সিকোয়েন্স, যখনই সিকোয়েন্সটা মনে থাকবে তখনই মনে থাকবে, ঠিক আছে? রাইট, আমি এমনি বলেছি যে এরা কি বলছে। 15, 16, 19, 29, 30, তাহলে এইটা মনে রাখো, 15, 16 একসঙ্গে, তারপরে তার মাঝে আসবে 19, তারপরে চলে যাবে 29, 30, একদম ঠিক আছে, কোনো রকমের কোনো কনফিউশন নেই। ওকে, এই আর্টিকেলগুলো কিন্তু আমাদের কি অনলি ফর সিটিজেন্স। এই তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ তো আমার আওয়াজ নাকি? একদম একদম ঠিক আছে। রাহুল এখন বলছে অ্যান্সার, আমি তখন বলছি অ্যান্সার করো, অ্যান্সার করছে না ছেলেটা, এরপরের দিন আসলেই হবে, দাঁড়াও। ঠিক আছে তাহলে লিখো, তাহলে এবার লিখো এফডির আন্ডারে লিখো। আচ্ছা তাহলে এফডির আন্ডারে কি বলছে যে এই যে ফান্ডামেন্টাল ডিউটিসগুলো কি, এগুলো কি তোমার ফরেনারদের জন্য? তোমাদের কি মনে হচ্ছে ডিউটিস কি ফরেনার্সদের জন্য? না, ডিউটিস অনলি ফর, তার মানে কি তুমি তোমার ফ্যামিলি মেম্বার, তোমার যেমন রাইট আছে না, ডিউটিসও কিন্তু তোমারই থাকবে। ঠিক আছে, তোমার ফ্রেন্ডের কি ডিউটিস যে তোমার বাড়ি গিয়ে করে দেওয়া কাজ? মার যখন শরীর অসুস্থ তখন কি তোমার ফ্রেন্ড করে দেবে গিয়ে? তোমার বাড়ি গিয়ে করে দেবে না নিশ্চয়ই, তাহলে কে করবে? তোমাকেই করতে হবে, তাই না? তাহলে লিখে নাও FD are actually absolute for Indian only. Fundamental duty are absolute for Indian only, মানে শুধু ইন্ডিয়ানদের জন্যই। ওকে, তার মানে শুধু ফ্যামিলি মেম্বারদের জন্য। ওকে ক্লিয়ার? চলো নেক্সট, নাম্বার 2 লিখো। FRR জাস্টিসিয়েবল, এটা সবাই জানি আমরা। FDR নন জাস্টিসিয়েবল, FDR নন জাস্টিসিয়েবল। ওকে, নাম্বার 3 লিখো। ইট ইজ গভর্নমেন্ট obligation to the citizens, it is FR আন্ডারে লিখছি, it is government obligation to the citizen to provide all the right, to provide all the right. ওকে, আর FD আন্ডারে লিখো, it is our obligation to the nation, it is our obligation to the nation to maintain some moral and civic duties, nation to maintain some moral and civic duties. Okay, কি বললাম? it is our obligation to the nation to maintain some moral and civic duties. ক্লিয়ার? সবাই লিখেছো? আচ্ছা, ফান্ডামেন্টাল ডিউটিস খতম। তাহলে কি বলছে যে এখানে কি বলছে যে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস সেইটা কে প্রদান করবে? আমাদের গভর্নমেন্ট আমাদেরকে দেবে না, কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিসটা কি সেটা আমাদের, আমরা দেবো নেশনকে, তাই না? এবং আমাদের এটা কর্তব্য, নৈতিক কর্তব্য বলতে পারি, তাই না? বলতে পারলাম? ক্লিয়ার? ঠিক আছে, খতম। আর কোনো? আচ্ছা সবাই বুঝতে পেরেছো তো? ক্লিয়ার সবার? একদম ঠিক আছে। তাহলে এইটাকে এখন আর পড়ার কোনো প্রয়োজন নেই, আমি যেভাবে পড়িয়েছি তোমাদের একদম মনে করে করিয়ে পড়ার কোনো প্রয়োজন নেই। এখন দেবো আমি কোশ্চেন, ঠিক আছে? তোমার যে ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল ডিউটিস একসঙ্গে, ঠিক আছে? যতক্ষণ আমি কোশ্চেনটা দিচ্ছি ততক্ষণ একটু দেখে নিতে পারো, আমি স্যারকে আগে কোশ্চেনটা দিয়ে দিই, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, এবার এটা ক্রস তাই তো, এটা তো স্যার ওকে ঠিক আছে চলো হয়ে গেছে সবার কমপ্লিট হয়েছে আওয়াজ ক্লিয়ার হ্যাঁ আওয়াজ ক্লিয়ার তো চলো বলো একটু দাঁড়াও জল খেয়ে নি বলো ফার্স্ট কোশ্চেন কি করেছো বলছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ওকে আর enforceable through court of law are not of Indian constitution are not enforceable through the court of law have been borrowed from the American constitution কি হবে কি করেছো সি করেছো তাই তো আচ্ছা একদম সি হচ্ছে রাইট অ্যান্সার ফার্স্ট এটা কি বলেছে এনফোর্সেবল কোর্ট অফ ল এটা হবে না ওকে এখানে কোনো গল্পই নেই এবার বলছে নট ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন নেই সেটা তো হবেই না এর কোনো ইয়াই নেই ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে হ্যাঁ আর কি বলছে হ্যাভ বিন চলো বরোড ফ্রম দ্য আমেরিকান কনস্টিটিউশন কোথেকে নেওয়া হয়েছে আয়ারল্যান্ড আইরিশ কনস্টিটিউশন থেকে ওকে নাম্বার টু কি বলছে দ্য কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট ইজ ইনক্লুডেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কোথায় আছে এটা ডিপিএসপি ঠিক আছে এটা সবাই জানি ডিপিএসপি তাহলে এটা ডি অ্যান্সার ওকে নাম্বার থ্রি কি অ্যান্সার করেছো বলছে দ্য ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন বরোড দ্য এই যে একটু আগেই বললাম তাহলে আইরিশ কনস্টিটিউশন একদম কোনো কনফিউশনের ব্যাপার নেই নাম্বার ফোরে কি বলছে বলছে ফান্ডামেন্টাল ডিউটিস হ্যাভ বিন ইনক্লুডেড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য ফান্ডামেন্টাল ডিউটিস কি করেছে আনসার 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওকে সালটা যদি বলি 1976 ওকে ক্লিয়ার চলো ওকে এবার কি বলছে নাম্বার 5 হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডাইরেক্টস দ্য স্টেট টু এস্টাবলিশ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন ঠিক আছে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের কথা বলছে ওকে সেটা কিসে আছে অপশন এ প্রিয়াম্বেল আছে আচ্ছা অপশন বিতে আছে ডিপিএসপি অপশন সিতে এফআর ফান্ডামেন্টাল রাইট নান অফ দিস তাহলে কি আছে ডিপিএসপিতে আছে তাই তো একদম এবার বলো ডিপিএসপিতে কত নম্বর আর্টিকেলে আছে আর্টিকেল 40তে আছে আমাদের পিআরএস ঠিক আছে পঞ্চায়েতি রাজ সিস্টেম তাই না আচ্ছা মনে আছে এর একদিন বলেছিলাম যে ফার্স্ট পঞ্চায়েতি রাজ সিস্টেমটা কোথায় চালু হয়েছিল হ্যাঁ নাগোয়ার ডিস্ট্রিক্ট একদম নাগোয়ার ডিস্ট্রিক্ট রাজস্থান তাই না একদম চলো এবার বলো নাম্বার 6 বলছে দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর কি করেছো জাস্টিসিয়েবল নন জাস্টিসিয়েবল অনলি সেম অফ দ্য প্রভিশন আর জাস্টিসিয়েবল কি বলছে নন জাস্টিসিয়েবল ঠিক আছে এখানে কোনো কনফিউশনের কোনো ব্যাপার নেই তাহলে জাস্টিসিয়েবলটা কি ফান্ডামেন্টাল রাইটস জাস্টিসিয়েবল তাই না আর ফান্ডামেন্টাল ডিউটিসও আমাদের নন জাস্টিসিয়েবল ওকে এবার বলছে নাম্বার 7 হুইচ ইয়ার ওয়াজ দ্য পার্ট অফ ফান্ডামেন্টাল ডিউটিস ইনক্লুড বলছে ফান্ডামেন্টাল ডিউটিস তাহলে ইনক্লুড কত হয়েছে আমরা এটা জানি 76 কোনো কনফিউশন নেই এটাতেও ওকে নাম্বার 8 বলছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ঠিক আছে বোথ মেন অ্যান্ড ওমেন ঠিক আছে তার মানে সমান অধিকার তাই তো কাজের ক্ষেত্রে সমান মানে ওয়েজ হ্যাঁ যে পে করবে সেটা সমান ঠিক আছে এটা আমাদের কিসে পাই আমরা এটা ডিপিএসপি ওকে তাহলে এবার বলো কত নম্বর আর্টিকেলে ছিল গো
একদম একদম 39-এ, ঠিক আছে, আমাদের 39-এ ছিল ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, ঠিক আছে, আমরা একদম সুন্দর করে এটা পড়েছি, কোনো কনফিউশনের কোনো ব্যাপার নেই। 9 নম্বরে কি করেছো? একদম 40। এবার দেখো অ্যাকচুয়ালি যে তোমাদের স্যার মনে হতে পারে যে স্যার কোশ্চেনগুলো কি সত্যি খুব ইজি বা প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে রিলেটেড, কিন্তু এইটা না, দেখো আমরা তো শুধু এটা ডিপিএসপি থেকে কোশ্চেন করছি, তো তার জন্য হয়তো বা সব মনে হচ্ছে যে হ্যাঁ ইজি। এই কোশ্চেনগুলি যখন অল কনস্টিটিউশন থেকে আসবে কিন্তু তখন একটু কিন্তু গোলাপে মাথা, এটা খেয়াল রাখো, ঠিক আছে, তখনই এই আর্টিকেলগুলোতেই আমাদের তখন স্যার কি হবে স্যার, স্যার 40 না 41 না স্যার 42 বা 43, ঠিক আছে, এই কনফিউশনগুলো কিন্তু আসবে তখন। ওকে চলো নাম্বার 10, নাম্বার 10 বলো এবার, বলছে হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইউনিফর্ম সিভিল কোড, তাহলে ইউনিফর্ম সিভিল কোড কত নম্বর আর্টিকেল আছে? 44, একদম ওকে 44-এ আছে আমাদের ইউনিফর্ম সিভিল কোড। দেখো এই কোশ্চেন কিন্তু প্রচুর হয়, মানে এই তোমার হচ্ছে পঞ্চায়েতি রাজ সিস্টেম এবং হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, আর হচ্ছে আরেকটা যেটা বললাম তোমার হচ্ছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। ওকে দেখো আমি এর আগেও তোমাদেরকে বলেছি যে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আর্টিকেল মোটামুটি 1 থেকে, ঠিক আছে, 52 না 78 পর্যন্ত মোটামুটি তোমাদেরকে এটা একদম নখদর্পণে রাখতে হবে একদম, যে না স্যার, ঠিক আছে, এইটা আমরা যখনই চোখ বন্ধ করবে যে হ্যাঁ সব আমার এইখানে আছে। ওকে শুধু এইখানে না, এইখানে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? চলো আর একটু নামাতে হবে না? ওকে বলো এবার। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুড হোয়েন দ্য রাইটিং অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ কমপ্লিটেড, এত বলছে lost your network connection. আওয়াজ ক্লিয়ার? টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু, রাহুল আওয়াজ ক্লিয়ার বাবু? একদম একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। চলো আমরা আবার স্টার্ট করব, সবাই একটু জয়েন হয়ে যাক। এই কি করে দেখবো আমি সবাই কিভাবে জয়েন হয়েছে? চলো আচ্ছা সবাই জয়েন হয়ে গেছো কি? স্টার্ট করব? চলো তাহলে কি বললাম 11। ওকে বলছে হ্যাঁ বলো বলো, বোর্ডটা পুরো দেখা যাচ্ছে না স্যার? স্যার বোর্ডটাকে একটু অ্যাডজাস্ট করে দিন না। উল্টো হয়ে গেছে স্যার। আচ্ছা একটু আরেকবার তোমরা জয়েন। 1949-এ, ঠিক আছে, এটার মধ্যে কোনটা আমাদের কনস্টিটিউশনের মধ্যে ছিল না সেটা বলছে। কি অ্যান্সার হবে? কি করেছো অ্যান্সার এটা তোমরা? ফান্ডামেন্টাল ডিউটিস। ওকে তাহলে এটা হবে ফান্ডামেন্টাল ডিউটিস। এই ফান্ডামেন্টাল ডিউটিসটা ছিল না, এতে আমাদের ইনক্লুড হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস আমরা জানি। ওকে 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। ওকে নাম্বার 12 বলছে ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। ওকে তাহলে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটির কথা বলেছে, ঠিক আছে, সেটা আমাদের কিসে আছে? হ্যাঁ প্রিএমবেলে আছে? নেই। ডাইরেক্টিভ প্রিন্সিপাল, ফান্ডামেন্টাল ডিউটিস, 9th শিডিউল কিসে আছে? আচ্ছা ডিপিএসপিতে আছে তাই তো? ডিপিএসপি
এবার বলো এটা কত নম্বর তোমার হচ্ছে ইসে আছে আর্টিকেল? হ্যাঁ 51-এ আছে একদম ঠিক আছে। 51-এ আছে আমাদের ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। 51 এর আগের দিন ক্লাস করেছিলে, এর আগের দিন যে কোশ্চেনগুলো করেছিলাম মনে আছে? ইউনাইটেড নেশনের প্রাইমারি অবজেক্ট কি? ইউনাইটেড নেশনের প্রাইমারি অবজেক্ট হচ্ছে এই যে আমাদের যত কান্ট্রি আছে তাদের মধ্যে পিস, ঠিক আছে, পিস অ্যান্ড সিকিউরিটিটাকে তোমার হচ্ছে মানে সিকিউরিটির উপরে ওরা কাজ করে। ওকে ঠিক আছে, এর আগের দিন আমরা করেছিলাম। হেডকোয়ার্টার কোথায় ইউনাইটেড নেশনের? কালকে ক্লাস করেছিলে কালকে? বলো ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার কোথায়? হ্যাঁ জেনেভা কোথায়? সুইজারল্যান্ড না, নিউ ইয়র্ক। ঠিক আছে, ইউনাইটেড নেশনের নিউ ইয়র্ক। ওকে, আর জেনেভা ছিল WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওকে আচ্ছা, ইউনাইটেড নেশন তোমার চলে কত সালে তোমার ফর্ম হয়েছে, এস্টাবলিশড হয়েছে ইউনাইটেড নেশন? হ্যাঁ বলো 45-এ। ওকে হ্যাঁ একদম একদম একদম। চলো 9 শিডিউলে কি আছে? 9 শিডিউলে কি আছে? হ্যাঁ স্যার এটা একটু ওই সাইডে ইটা করে দিন না। হ্যাঁ ওই যে যে কে কে আছে, কে কি কি বলছে আমি সেটা, হ্যাঁ ঠিক আছে। এবার বলো 9 শিডিউলে কি আছে? 9 শিডিউল জলদি। একদম অ্যাবলিশন অফ জমিনদারি সিস্টেম, ঠিক আছে। ওকে হ্যাঁ আমি আবার বলছি যে শিডিউলগুলো ঠিক আছে একদম মাথায়, যে যখনই কোনো কোশ্চেন হোক সেখানে অপশন দেখবে, সঙ্গে সঙ্গে সেটাকেও রিমাইন্ড করার চেষ্টা করবে। ওকে চলো বলছে হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কন্টেন দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি? একদম ইজি কোশ্চেন, ঠিক আছে। কত? পার্ট 4। ওকে তাহলে এ অ্যান্সার হচ্ছে পার্ট 4। পার্ট 3-তে কি আছে? ফান্ডামেন্টাল রাইট আছে। পার্ট 1-এ কি আছে? ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, একদম। ওকে চলো পার্ট 5-এ কি আছে? পার্ট 5-এ কি আছে? কি বলো পার্ট 5-এ কি আছে? ইউনিয়ন, ঠিক আছে। হ্যাঁ পার্ট 6-এ আছে স্টেট, ঠিক আছে। চলো এবার 14 বলছে ফান্ডামেন্টাল ডিউটিস। হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস? কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিস আছে আমাদের? হ্যাঁ 11, তাই না? ঠিক আছে, তাহলে কি আছে? ফান্ডামেন্টাল ডিউটিস আছে 11, তাহলে অ্যান্সার কি হবে? 11। কিন্তু যদি কোশ্চেনটা হয় যে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস কতগুলো ছিল, তাহলে কি হবে? 10। তার মানে ইনিশিয়ালি আমাদের 10 ফান্ডামেন্টাল ডিউটিস ছিল। একদম ক্লিয়ার? এইটা কিন্তু গোলাবে, আমি আবার বলছি, আজকে হয়তো ক্লাস করেছো তার জন্য এটা তোমাদের মাথার মধ্যে ঘুরছে, কিন্তু এইটা গোলাবে, ঠিক আছে। একদম এটা যেমনি 10 আর 11 থাকবে কিনা তখনই কিন্তু গোলাবে, এটা মাথায় রেখো। ওকে চলো নাম্বার 15 কি বলছে? ফান্ডামেন্টাল ডিউটিস আর ইনহারেন্ট ইন, ঠিক আছে। এটা বলো কি অ্যান্সার করেছো তোমরা? করেছো অ্যান্সার? কত করেছো? এ, ডি, ইউ? ডি ছাড়া অন্য কেউ কিছু করেছে? সি করেছো? সাবাস, হ্যাঁ ওই জন্যই বলছি আমি। ডি ছাড়া অন্য কেউ কিছু করেছে? যে যে করেছে সে আমাকে একটা একটা করে চকলেট দেবে, ঠিক আছে। এই জন্য দেখো একটু কনফিউশন যে এইখানে 4A আর আর্টিকেল 51A। ওকে ক্লিয়ার? অনেক সময় কি আমরা একটু চটজলদি কোশ্চেন পড়ছি তো, ঠিক আছে স্যার
51-এ মেরে দিলাম ফট করে। ওকে, এই কনফিউশনটা কিন্তু করা যাবে না, আমরা একদম সুন্দর করে পড়বো তারপরে অ্যান্সার করব। বলো এটা কি করেছো অ্যান্সার? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিকে বি আর আম্বেদকর কি বলেছে? কি বলেছে? সোল অফ দ্য স্টেট, আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন, দ্য মোস্ট প্রিসিয়াস পার্ট অফ দ্য কনস্টিটিউশন, এ নোবেল ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। কি হবে, কি অ্যান্সার করেছো? ডিপিএসপির ফার্স্ট ক্লাস তো তোমরা সবাই করেছো, আর আমি সুন্দর করে এটা লিখিয়ে দিয়েছি, তাই না? তাহলে কি করেছো রাহুল, কি করেছো? অদিতি নোবেল ফিচার্স করেছো, তাই তো? তার মানে ডি। রাহুল নোবেল ফিচার্স, চলো ঠিক আছে, তাহলে নোবেল ফিচার্স রাইট অ্যান্সার। ওকে, আইডেন্টি কার্ড অফ দ্য কনস্টিটিউশন, আইডেন্টি কার্ড অফ দ্য কনস্টিটিউশন এটা কাকে বলা হয়েছে? অপশন বলবো? প্রিএমবেল, ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি, একদম প্রিএমবেলকে বলা হয়েছে। ওকে, প্রিএমবেল না, আইডেন্টি কার্ড অফ দ্য কনস্টিটিউশন কে বলেছিল মনে আছে? কে বলেছিল আইডেন্টি কার্ড অফ দ্য কনস্টিটিউশন? এন এ পালকিওয়ালা, তাই না? এন এ পালকিওয়ালা বলেছিল। ওকে, চলো, আর সোল অফ দ্য স্টেট না, সোল অফ দ্য কনস্টিটিউশন, সোল অফ দ্য কনস্টিটিউশন কাকে বলা হয়েছে বলো? হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলা হয়েছে 32 কে, তাই তো? সোল অফ দ্য কনস্টিটিউশন একদম 21 কে। ক্লিয়ার? তাহলে একদম, চলো তাহলে কি কি বললাম? আর কনসিয়েন্স অফ দ্য কনস্টিটিউশন কাকে বলা হয়েছে? কে বলেছিল এটা? ডিপিএসপিতেই আছে। আর্নেস্ট বাগনার বলেছিল নাকি? ঠিক আছে, ওটা বলেছিল ফান্ডামেন্টাল রাইট এবং ডিপিএসপিকে একসঙ্গে বলেছিল, দুটোকে, তাই তো? তাহলে আমরা কি কি বললাম? সোল অফ দ্য কনস্টিটিউশন যদি বলি তাহলে 21, হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন 32, ঠিক আছে? আর নোবেল ফিচার্স বলেছে কে বলেছে? আম্বেদকর বলেছে। ক্লিয়ার? চলো, আর জ্বালাস না বাবা, এবার আস্তে আস্তে করে। হ্যাঁ বলো এটা কি করেছো? বলছি এর মধ্যে কোনটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস নয়? তার মানে আমরা ফান্ডামেন্টাল ডিউটিস পড়েছি সবাই, আমাদের কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিস আছে? 11। তাহলে এবার বলো এর মধ্যে কোনটা না? কি করেছো? সেফগার্ড পাবলিক প্রপার্টি আনা চলো, অ্যাবসের ভায়োলেন্স, এটা আমরা জানি, এটা আমাদের আছে। বলছে চেরিশ অ্যান্ড চলো ফলো দ্য নোবেল আইডিয়ালস দ্যাট ইন্সপায়ার্ড দ্য ন্যাশনাল স্ট্রাগল ফর ফ্রিডম, এটাও আমরা পেয়েছি। এক্সারসাইজ অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ মানে কি? মানে ভোট দান, ভোটাধিকার, ঠিক আছে? ভোটাধিকারকেই বলছে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। ওকে, আর বলছে আপহোল্ড দ্য প্রোটেক্ট অ্যান্ড সোভারেনিটি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি, কি হবে অ্যান্সার? সি। সবাই সি করেছো? সবাই করেছো তো সি? কে কে ভুল করেছো তাই বলো, আগে সেটা বলো, কে কে ভুল করেছো? সবাই কি সি করেছো? ওকে, চলো বলছে হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইড দ্যাট দ্য স্টেট মাস্ট সিকিউর এ সোশ্যাল অর্ডার টু প্রমোট দ্য ওয়েলফেয়ার অফ পিপল, ঠিক আছে? কি হবে বলো, কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? একটা সোশ্যাল অর্ডার মেনটেন করবে এবং সোশ্যাল ওয়েলফেয়ার করবে, সেটা কত নম্বর আর্টিকেলে আছে? 38, তাই তো? আচ্ছা বলো তাহলে এবার কি হবে, কি করেছো? 38 শিওর? 38 37 করেছো? ইয়েস।
আচ্ছা বলো, সবার আগে বলো 37-এ কি আছে? 37-এ কি আছে? 37-এ কি বলেছে? 37-এ বলেছে যে ডিপিএসপি হচ্ছে গভর্নমেন্টের ফান্ডামেন্টাল। ঠিক আছে, মানে আমাদের যেমন ফান্ডামেন্টাল রাইটস আছে, গভর্নমেন্টের ফান্ডামেন্টাল রাইট হচ্ছে তোমার ডিপিএসপি। তার মানে ফান্ডামেন্টাল পলিসি, তার মানে এই ফান্ডামেন্টাল পলিসিকে দেখে ওরা পলিসি তৈরি করবে। ঠিক আছে, ক্লিয়ার? তার মানে 37 বলছে যে ডিপিএসপিকে ফলো করে গভর্নমেন্ট পলিসি তৈরি করবে। ওকে, নাম্বার 38 কি বলেছে? একটা সোশ্যাল অর্ডার মেনটেন করবে এবং সোশ্যাল ওয়েলফেয়ার করার চেষ্টা করবে। কে করার চেষ্টা করবে? স্টেট করার চেষ্টা করবে সবসময়, ওকে, বা গভর্নমেন্ট করার চেষ্টা করবে। 39-এ কি আছে? 39-এ ইকুয়ালিটির কথা বলা হয়েছে, যেমন ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। ঠিক আছে, তারপরে আরও কি কি আছে মনে আছে? দুই একটা বলো। আর কি আছে? ওয়েলথের যে কনসেন্ট্রেশন সেটাকে কম করানোর চেষ্টা করা হয়েছে, হ্যাঁ একদম। তারপরে ডিস্ট্রিবিউশনটাকে সেম করানোর চেষ্টা হয়েছে, তাই না? তারপরে বাচ্চাদের শিক্ষার ব্যাপারেও বলা হয়েছে, তাই না? ঠিক আছে, এগুলো সবই আছে মোটামুটি। তার মানে ইকুয়ালিটির কথা বলা হয়েছে, 39-এ ইকুয়ালিটির কথা বলা হয়েছে। আবার 36-এ কি আছে? 36-এ কি আছে? এটা না বলতে পারলে এটা একদম সোজা গিয়ে কপালে। 36-এ কি আছে? लाउड नो, थोड़ा सा मिस्टेक, सिली मिस्टेक। बोलो एक 36 से কি আছে তোমরা বলো? ডেফিনেশন অফ স্টেট 12 এও আছে ডেফিনেশন অফ স্টেট না? 36 সবার মাথা থেকে বেরিয়ে গেছে। 36 স্যার 36 কি আছে সব খুঁজে বেড়াচ্ছে মাথা দিয়ে, মনেই নেই, কোনো কিছুই নেই। ডেফিনেশন অফ স্টেট আমরা 12-এ যেমনভাবে পড়েছিলাম ডেফিনেশন অফ স্টেট, 36-এর ডেফিনেশন অফ স্টেট ক্লিয়ার একদম। এইটা কি ভুলে যাওয়ার কোনো প্রশ্ন ছিল? তাহলে চলো, তাহলে অ্যান্সার কি হবে? 38। ওকে, এবার বলছে টাইমটা হয়ে গেল। হুইচ ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি টু ইনকারপ্ট ফান্ডামেন্টাল ডিউটিস ইন ইটস কনস্টিটিউশন? বলছে এর মধ্যে বা ওয়ার্ল্ডের মধ্যে কোন তোমার হচ্ছে কান্ট্রি যেটা নাকি প্রথম তার কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটিসটাকে ইনক্লুড করেছিল? কি হবে? প্রথমেই ক্লাসের প্রথমে এটা বলে দিয়েছি এবং পাশে লিখিয়ে দিয়েছিলাম মনে হয়, ফার্স্ট ইন ওয়ার্ল্ড, তাই না? তার মানে ইউএসএসআর। ওকে, লাস্ট ওয়ান, এটা বলো। একদম, তাহলে কে রেকমেন্ড করেছিল? শরণ সিং কমিটি। আচ্ছা, শরণ সিং কমিটি কতগুলো রেকমেন্ড করেছিল এফডিস? বলেছিলাম কতগুলো এফডিস বলেছিল শরণ সিং? বললাম না তখন, ভুলে গেছো? 8টা রেকমেন্ড করেছিল। ওকে, হ্যাঁ ও 8 করেছিল। ওকে চলো খতম ব্যাস। ওকে চলো ই করো, স্টার্ট করো। প্রেসিডেন্ট 10 মিনিট আছে। স্টার্টটা তো করি, স্টার্ট না করলে হবে না। এটা মোটামুটি আজকে ভাবলাম যে এই টেকনিক্যাল গ্লিচ না হলে আমরা মোটামুটি অনেকটা আজকে করে নিতে পারতাম। এই সমস্যা শুধু আমার ক্লাসে কি সমস্যা হয় কিনা আমি বুঝতে পারি না। আমি মানে ডেলি একটা একটা চিন্তা ভাবনা করে আসি আমি এটুকুন ক্লাস করাবো, আজকে গিয়ে কোনো না কোনো প্রবলেম হয়ে আছে। চলো এটা ইয়ে করেছো প্রেসিডেন্ট? ওকে ঠিক আছে। আচ্ছা বলো তাহলে প্রেসিডেন্ট পার্ট কত আছে? পার্ট প্রেসিডেন্ট কত? পার্ট 5। ঠিক আছে, পার্ট 5-এর আন্ডারে পড়ছে প্রেসিডেন্ট। ওকে, তাহলে লিখে নাও পার্ট 5 আর্টিকেল 52 to 78। 52 to 78, অ্যাকচুয়ালি 52 to 78 না, এর বাইরেও আমরা পাবো। ঠিক আছে, কিছু কিছু আর্টিকেল। আর এই আইডিয়াটা কোত্থেকে নিয়েছিলাম যে আমাদের একটা প্রেসিডেন্টের প্রয়োজন, আমাদের দেশে একটা প্রেসিডেন্ট থাকবে, এই আইডিয়াটা আমরা কোত্থেকে নিয়েছি? এবার কনফিউশন হলে আমি আবার মারবো এটা দিয়ে এরকম ছুড়ে। এই আইডিয়াটা কোত্থেকে নিয়েছিলাম? রাহুল, কুমারেশ, অদিতি, পূজা, তোমরা কি সবাই শুনতে পাচ্ছ আমার আওয়াজ? হ্যাঁ বলো। প্রেসিডেন্ট
এই যে প্রেসিডেন্টের এই আইডিয়াটা কোত্থেকে নেওয়া হয়েছে যে আমাদের কনস্টিটিউশন বা আমাদের ইন্ডিয়াতে একদিন প্রেসিডেন্ট থাকবে, এই আইডিয়াটা কোত্থেকে আমরা নিয়েছি, বড় করেছি? কোত্থেকে? তুমি কি আমাকে তুমি অ্যান্সারই করো। ইউএসএ? আমি অপশন বলবো? হ্যাঁ, অপশন হচ্ছে ইউকে মানে ইউনাইটেড কিংডম, ইউএসএ, আয়ারল্যান্ড আর কানাডা। এত কেন কনফিউশন হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না, আমাকে কেন অপশন দিতে হবে? সবাই কেন বলছো না যে ইউএসএ? না ঠিক আছে, তোমরা যারা যারা বলছো, কিন্তু তোমরা তো কেউ কেউ তো কনফিউশন হচ্ছ, আমি সেটাই বলছি। এই যে আমার সামনে এরা বসে আছে, এরাও কনফিউশন হচ্ছে, তো কেন কনফিউশন আমি তো সেটাই বুঝতে পারছি না। চলো লিখো, borrowed from ইউএসএ। আচ্ছা, এবার একটা হেডিং করো যে কনসিস্ট অফ ইউনিয়ন এক্সিকিউটিভ। কনসিস্ট অফ ইউনিয়ন এক্সিকিউটিভ। ওকে, দেখো এর আগেও আমরা অনেকবার পড়েছি। এখানে কি রাইট ডাউন করতে পারবো? হ্যাঁ, তাহলে আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম, ঠিক আছে, সেটাকে তিনটে পার্টে ডিভাইডেড করা হয় বা সেপারেশন করা হয়। কি কি ছিল? ঠিক আছে, তিনটে পার্ট কি কি ছিল বলো? কালার কি করব? লাল? ঠিক আছে, ওকে, হ্যাঁ, ওকে। তাহলে একটা কি ছিল? না, আরেকটা কি ছিল? লেজিসলেটিভ। ঠিক আছে, একটা ছিল লেজিসলেটিভ, ওকে, আরেকটা কি ছিল? এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ ছিল, আরেকটা কি ছিল? জুডিশিয়ারি। ঠিক আছে, জুডিশিয়ারি। তাহলে এই যে লেজিসলেটিভ যারা, তারা কি কাজ করবে? ল তৈরি করবে, ল মেকিং। ঠিক আছে, তাদের কাজই হচ্ছে লটাকে তৈরি করা। ওকে, এক্সিকিউটিভ কি করবে? ল ইমপ্লিমেন্ট করবে বা এক্সিকিউট করবে। জুডিশিয়ারি কি করবে? ল ইন্টারপ্রেট করবে, মানে ব্যাখ্যা করবে বা জাজমেন্ট দেবে। ওকে, ক্লিয়ার? তাহলে আমি হেডিং করতে কি বললাম? যে ইউনিয়ন এক্সিকিউটিভ, তাই না? তাহলে ইউনিয়ন এক্সিকিউটিভ কে? তাহলে ইউনিয়নের মধ্যে কে কে এক্সিকিউটিভের মধ্যে পড়ছে আমরা সেটাই দেখবো। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে প্রথম আমরা কি লিখলাম? ইউনিয়ন এক্সিকিউটিভ। ঠিক আছে, ফার্স্টে লিখো প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট, ঠিক আছে, প্রেসিডেন্ট, ফার্স্টে প্রেসিডেন্ট। তারপরে তীর চিহ্ন দিয়ে লিখো ভাইস প্রেসিডেন্ট, ভিপি। ঠিক আছে, তারপরে লিখো সিএম, সরি পিএম, মানে প্রাইম মিনিস্টার। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, হ্যাঁ, প্রাইম মিনিস্টার বারে কম, কাউন্সিল অফ মিনিস্টার। কাউন্সিল অফ মিনিস্টার। ওকে, তাহলে এই যে আমরা যে ডিভাইডেশনটা দেখলাম, তার মানে ইউনিয়নের এক্সিকিউটিভ কে কে হচ্ছে? প্রেসিডেন্ট হচ্ছে এক্সিকিউটিভ, ভাইস প্রেসিডেন্ট এক্সিকিউটিভ, পিএম এবং কম মানে কাউন্সিল অফ মিনিস্টার, মানে যত মিনিস্টার আছে মিনিস্টারদের মিলে যে কাউন্সিলটা হচ্ছে সেই মিনিস্টার, সব মিনিস্টার চলো তোমার চলো এক্সিকিউটিভের মধ্যে পড়ছে, এবং হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, এরা সবাই কিন্তু ইউনিয়ন এক্সিকিউটিভের আন্ডারে পড়ছে। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখো এই যে পিএম এবং কাউন্সিল অফ মিনিস্টার, ঠিক আছে, এরা কি করবে? অ্যাডভাইস করবে অল টাইম প্রেসিডেন্টকে। ঠিক আছে, এরা অ্যাডভাইস করবে। ঠিক আছে, এরা অ্যাডভাইস করবে প্রেসিডেন্টকে।
যে স্যার না এইভাবে করে স্যার এই 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 স্যার, ঠিক আছে। তারা অ্যাডভাইস কি করবে, এর আগে আমি বলেছিলাম যে যদি কোনো গভর্নর নিয়োগ করা হয়, ঠিক আছে, তখন অ্যাডভাইস কে দেবে, পিএম অ্যাডভাইস দেবে যে স্যার আপনি ওকে স্যার ওই ওয়েস্ট বেঙ্গলের হিসাবে নিযুক্ত করতে পারেন, তাই না, ঠিক আছে। এই যে সিস্টেমিক ওয়েতে চলছে, ওকে, ক্লিয়ার। এবার এই দেখো, এই যে প্রেসিডেন্টকে বলা হয় নমিনাল হেড, ওকে, নমিনাল হেড বলা হয়, ঠিক আছে। আর এই পিএম প্রধানমন্ত্রীকে বলা হয় রিয়াল হেড, ঠিক আছে, রিয়াল হেড, রিয়াল হেড বা রিয়াল এক্সিকিউটিভ, ঠিক আছে, হেড আর এক্সিকিউটিভও করতে পারো, ঠিক আছে। আর এ হচ্ছে রিয়াল, ঠিক আছে। তাহলে স্যার রিয়াল কেন? দেখো আমাদের দেশে যত রকমের কাজ হয়, ঠিক আছে, শুধু প্রেসিডেন্টের শুধু সিগনেচার, তারপরে কিন্তু আর কোনো রকমের কোনো কাজ নেই। যা এক্সিকিউটিভ করার যা করার সব কিন্তু করবে কে করবে? প্রাইম মিনিস্টার করবে, তাই না, ঠিক আছে। তাহলে আমাদের রিয়াল হেড বা রিয়াল এক্সিকিউটিভকে পিএম, প্রাইম মিনিস্টার, কিন্তু নমিনাল হেড মানে নামমাত্র হেড, ঠিক আছে। এই জন্য প্রেসিডেন্টকে বলা হয় রাবার স্টাম্প অফ কনস্টিটিউশন। হ্যাঁ, মানে কনস্টিটিউশনের রাবার স্টাম্প মানে দেশের রাবার স্টাম্প, মানে কি তোমার হচ্ছে প্রেসিডেন্ট শুধু স্টাম্পেরই কাজ করে, এই জন্য রাবার স্টাম্প বলা হয় প্রেসিডেন্টের পোস্টটাকে, ঠিক আছে। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? মানে কিভাবে সেটিংটা চলছে আমাদের যে সিস্টেমটা। তাহলে আমরা প্রথমেই দেখলাম লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। তাহলে লেজিসলেটিভের মধ্যে কারা পড়ছে? লেজিসলেটিভ মানে যে তোমার হচ্ছে আইন তৈরি করছে। তাহলে আইন কারা তৈরি করছে? আমাদের, আমরা যাদেরকে ভোট দিয়ে যাদেরকে পাঠিয়েছি, এমএলএ এমপিরা আমাদের জন্য তৈরি করছে, তাই না। সেই এমএলএ এমপিদের মধ্যে তো নিশ্চয়ই পিএম এবং কম তারাও করছে, কিন্তু স্পেশালি যখন আমি এক্সিকিউটিভের মধ্যে চলে আসবো তখন ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে কিন্তু পড়ছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পিএম, কম মানে কাউন্সিল অফ মিনিস্টার এবং হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, এরা পড়ছে এক্সিকিউটিভের আন্ডারে। ওকে, ক্লিয়ার? চলো, তাহলে এই পর্যন্ত কোনো কনফিউশন নেই। পরে হেডিং করো স্ট্যাটাস অফ প্রেসিডেন্ট, STATUS, স্ট্যাটাস অফ প্রেসিডেন্ট, মানে এইখানে প্রেসিডেন্টের পদমর্যাদার কথা বলা হয়েছে। ওকে, প্রেসিডেন্টের পদমর্যাদা মানে প্রেসিডেন্ট অ্যাকচুয়ালি কোন জায়গায় বিলং করছে আমরা সেটা দেখি আগে, ঠিক আছে। এবার বলো, আমি যদি বলি যে আমাদের দেশে এখন তোমার হচ্ছে কি হবে, জনসংখ্যা গণনা হবে, ওকে, তাহলে ফার্স্ট যাকে গণনা হবে বা ফার্স্ট যাকে কাউন্ট করা হবে সেই ব্যক্তি কে হবে? প্রেসিডেন্ট, পিএম, সিজিআই, একদম প্রেসিডেন্ট, ঠিক আছে। তাহলে ফার্স্ট ব্যক্তি, তার মানে আমাদের ফার্স্ট সিটিজেন হচ্ছে আমাদের প্রেসিডেন্ট। এবং যদি সে যদি মেল হয়, ঠিক আছে, প্রেসিডেন্ট যদি মেল হয় তাহলে তার ওয়াইফ হবে ফার্স্ট লেডি অফ ইন্ডিয়া, এবং যদি ফিমেল হয় তাহলে চলো সে ফার্স্ট হবে, ঠিক আছে, মেল অফ ইন্ডিয়া হবে। আচ্ছা, উল্টোটায়, হ্যাঁ মেল, না মেল হবে না, হ্যাঁ কিন্তু ফিমেলটা হবে, যেহেতু হ্যাঁ ফিমেলটা হবে, ঠিক আছে। তাহলে কি বললাম? ক্লিয়ার? এবার দেখো, প্রেসিডেন্ট শুধু ফার্স্ট সিটিজেন না, প্রেসিডেন্ট হচ্ছে আমাদের যত আর্ম ফোর্স আছে, আর্ম ফোর্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বিলং করছে কে? প্রেসিডেন্ট। ওকে, ক্লিয়ার? এবং প্রেসিডেন্টের আরও কি কাজ আছে? উইদাউট প্রেসিডেন্টের অ্যাসাইন, মানে প্রেসিডেন্টের যদি সম্মতি না থাকে তাহলে কিন্তু বিল পাস হবে না। তুমি যাই করে নাও, উইদাউট অ্যাসাইন কোনো বিল পাস হবে না, ঠিক আছে। তাহলে প্রেসিডেন্টের আমরা জায়গাটা বুঝতে পারছি যে কত বড় একটা পোস্ট। কিন্তু বললাম এই যে নমিনাল। এবার দেখো, এই যে আমাদের যে প্রেসিডেন্টের যে ভোট হয় না, সেটা কিন্তু ডাইরেক্ট ভোট হয় না, ইনডাইরেক্ট ভোট হয়। তাহলে স্যার কেন স্যার এত বড় একটা পোস্টের জন্য কেন ইনডাইরেক্ট ভোট হয়? এই কারণের জন্যই যে প্রেসিডেন্ট কিন্তু রিয়াল হেড না, প্রেসিডেন্ট নমিনাল হেড। এবার দেখো, আমাদের এমনিতেই তো ভোটে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং হচ্ছিল প্রচুর খরচা হয়। এবার সেইখান থেকে যেহেতু এটা রিয়াল হেড না, তার জন্যই এই প্রসিডিওরটাকে মানে কনস্টিটিউশন যারা ফ্রেমওয়ার্ক করেছে তারা এই জিনিসটা মাথায় রেখেছে, যখন এটা রিয়েল হেডই না, ঠিক আছে, তখন তার যে ইলেকশন হবে সেটা কি হবে? ডাইরেক্ট হবে না, ইনডাইরেক্ট হবে। তাহলে ইনডাইরেক্ট কি করে হবে? ইনডাইরেক্ট হবে মানে কি, ধরো আমরা তো
এমপি এমএলএ তে তো ভোট দিয়েছি, আমরা নিজেরা ভোট দিয়ে তাদেরকে আমাদের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি, এবার ওরা আমাদের হয়ে ভোট দেবে। তার মানে প্রেসিডেন্টের যখন ভোট হবে, ঠিক আছে, এটাকে ইলেকট্রাল কলেজ বলা হয়, আমি আস্তে আস্তে করে আসবো। এই ইলেকট্রাল কলেজের মধ্যে, ঠিক আছে, ইলেকট্রাল কলেজের মধ্যে কারা কারা পড়ছে, যে এমএলএ এবং এমপিরা, ওরা ভোট দেবে আমাদের হয়ে প্রেসিডেন্ট যখন নির্বাচিত হবে। ঠিক আছে, বুঝতে পারলাম? চলো তাহলে লিখতে শুরু করো। নাম্বার 1, প্রেসিডেন্ট ইজ দ্য কনস্টিটিউশনাল হেড of the India. President is the constitutional head of the India. তাহলে ইন্ডিয়ার কনস্টিটিউশনাল হেড যদি বলি তাহলে কি হবে? প্রেসিডেন্ট। আমি যদি বলি হেড অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাহলে কি হবে? হ্যাঁ, তখন কিন্তু প্রাইম মিনিস্টার। ওকে, ক্লিয়ার? নেক্সট, President is the nominal executive head of the Union. President is the nominal executive head of the Union. তাহলে ইউনিয়নের কিন্তু নমিনাল এক্সিকিউটিভ হেড, তাই না, যেটা আমরা বললাম। President is the chief commander of the armed force. President is the chief commander of the armed force. ওকে, তাহলে আর্মড ফোর্সের মধ্যে কারা কারা পড়ছে? মিলিটারি, নেভি, এয়ার ফোর্স। এদের কিন্তু হেড অফ দ্য ডিপার্টমেন্টে বিলং করছে কে? প্রেসিডেন্ট। তার মানে প্রেসিডেন্টের আদেশ ছাড়া এরা কিন্তু কোনো কাজ করতে পারবে না। ঠিক আছে, প্রেসিডেন্টের আদেশ ছাড়া এরা কোনো রকমের কোনো কাজ করতে পারবে না। তার মানে কোথাও যদি যুদ্ধ বা কোথাও কোনো রকমের কোনো প্রবলেম হবে, ঠিক আছে, তখন এই যে মিলিটারি রুল কখন হয়? মানে প্রেসিডেন্ট রুল। যখনই প্রেসিডেন্ট রুল হবে তখন কিন্তু মিলিটারি তখন চলে আসবে সেখানে। ঠিক আছে, তার মানে আর্মি চলে আসবে সেখানে, তাই তো? তো তার মানে ওরা প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী কাজ করছে। ওকে, ক্লিয়ার? এবার কি হয় দেখো, এই যে আর্মি যে তোমার কোনো যুদ্ধে ইনভলভ হবে বা কোথাও ইনভলভ হবে, সেটা পিএম প্রেসিডেন্টকে অ্যাডভাইস করবে যে স্যার এরকম ব্যাপার, আমরা স্যার কালকেই চাইছি যে এরকম লাহোরটাকে স্যার দখল করে নেবো স্যার। ঠিক আছে, কালকে রাত্রের মধ্যে মোটামুটি স্যার আমাদের একটা প্ল্যানিং আছে যে একটু লাহোরে গিয়ে আমরা একটু চাটা খাবো স্যার, দিয়ে আবার দিয়ে চলে আসবো, আমার আর্মি টার্মি যাবে স্যার ওইখানে। ঠিক আছে, তো প্রেসিডেন্ট ঠিক আছে যাও বলে দিচ্ছি আমি, ঠিক আছে আমার আর্মি চলে যাবে, এই ব্যাপার। ঠিক আছে, কিন্তু তাহলে কি রিয়েল কাজটা কে করছে? পিএম। ঠিক আছে, শুধু নমিনাল মানে নামমাত্র কাজটা করছে হচ্ছে প্রেসিডেন্ট, সরি হ্যাঁ প্রেসিডেন্ট। ওকে, ক্লিয়ার? নেক্সট চলো, প্রেসিডেন্ট ইজ দ্য ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট ইজ দ্য ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড হিজ কমা দিয়ে লিখো and his wife first lady of our country. ঠিক আছে, যেটা বললাম একটু আগে, তাহলে প্রেসিডেন্ট হচ্ছে আমাদের ফার্স্ট সিটিজেন। ওকে, নেক্সট পয়েন্ট লিখো, প্রেসিডেন্ট ইজ দ্য সিম্বল অফ President is the symbol of unity, comma integrity. President is the symbol of unity, comma integrity and solidarity of the nation. ঠিক আছে, তাহলে কি বলছে আমাদের যে প্রেসিডেন্ট, ঠিক আছে, সে একটা সিম্বলের মতো কাজ করে। ঠিক আছে, ইউনিটি, ইন্টিগ্রিটি এবং সলিডারিটি। ঠিক আছে, তার মানে ইউনিটি মানে ঐক্য, ঠিক আছে, এই যে ঐক্য এবং সমৃদ্ধি এবং এই সবাইকে নিয়ে, ঠিক আছে, এই যে একটা ব্যাপার বোঝাচ্ছে সেটাই হচ্ছে প্রেসিডেন্ট। ঠিক আছে, তার মানে আমাদের দেশকে রিপ্রেজেন্ট কে করে? অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট কিন্তু রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, অল টাইম প্রেসিডেন্ট আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে। ওকে, ক্লিয়ার? চলো, এবার এটা কি গেল? স্ট্যাটাস অফ প্রেসিডেন্ট, তাই না? আমরা প্রেসিডেন্টের স্ট্যাটাসটা দেখলাম যে ওর স্ট্যাটাসটা কি আছে। ওকে, চলো এবার নেক্সট হেডিং করো,
কোয়ালিফিকেশন ফর ইলেকশন অ্যাজ এ প্রেসিডেন্ট। ঠিক আছে, এবার কি বলছে, তার মানে কি প্রেসিডেন্ট হতে গেলে কি কি প্রয়োজন, একটা মানুষ প্রেসিডেন্টের যখন ইলেকশনে সে তার নাম নথিভুক্ত করবে তার জন্য কি কি প্রয়োজন হতে পারে। ঠিক আছে, এটা কি শেষ করিয়ে দেবো, চিরন্তন এসছে কি? হ্যাঁ বলো। ও কোয়ালিফিকেশন ফর ইলেকশন অ্যাজ প্রেসিডেন্ট, কোয়ালিফিকেশন ফর ইলেকশন অ্যাজ প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্টের ইলেকশনের জন্য কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন, তাই তো? একদম। তাহলে এবার কি হতে হবে, ফার্স্ট ফার্স্ট কি হতে হবে, নিশ্চয়ই প্রেসিডেন্টকে ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে, এটা কোনো কনফিউশন নেই। এজ কত হতে হবে, যে স্যার কত এজ হলেই আমি প্রেসিডেন্ট হতে পারবো, বলো এজ বলো। কত এজ হলে হতে পারবে, তুমি হতে পারবে এখন? তাহলে কত এজ লাগবে, এই বলো কুমারেশ। 35, আর কেউ? 30 না 35? হ্যাঁ 35, একদম একদম 35। তাহলে 35 এজ হতে হবে, ওকে। এবং যে প্রেসিডেন্টের নমিনেশনে যার নাম নথিভুক্ত করবে, ঠিক আছে, সে বড় কোনো প্রফিটেবল কোনো অফিসের সঙ্গে যুক্ত থাকবে না, ওকে ক্লিয়ার। এবার কি বলা হয়েছে, যখন তুমি অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে নমিনেট হবে, ঠিক আছে, তখন 50, ঠিক আছে, 50 জন সদস্য তোমাকে কি করবে, সাপোর্ট করবে, ওকে, যে না আমরা এর নামকে আমরা অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে নমিনেট করছি, ঠিক আছে। 50 জন করার পর তারপরে আবার 50 জন ওকে আবার সাপোর্ট করতে হবে, মানে টোটাল 100 জন ওকে সাপোর্ট করতে হবে। তার মানে কি এরা যে আসবে সেই কিন্তু হতে পারবে না। আমি যদি মনে করি কালকে আমি গিয়ে প্রেসিডেন্টেরই দাঁড়াবো, হবে না তো। তার মানে আমাকে আগে ওই এমপিদের বা এমএলএদের আগে তোমার সাপোর্ট লাগবে, তাই না? তার মানে এইখানে দেখো একটা বড় ফ্যাক্টর, তার মানে উইদাউট কোনো পার্টি ছাড়া তুমি কিন্তু গিয়ে দাঁড়াতে পারবে না, কেন তোমাকে তো সাপোর্টের ব্যাপার আছে, 50 জনের আগে সাপোর্টের দরকার আছে, ঠিক আছে। 50 জন এমএলএ এমপির মধ্যে কেউ তোমাকে সাপোর্ট করতে হবে, তারপরে তুমি গিয়ে নাম নথিভুক্ত করতে পারো, ওকে ক্লিয়ার। তার মানে দেখো একটা এত বড় একটা পোস্ট, তার জন্য তো তুমি মানে যে কোনো প্রকারে তুমি তো গিয়ে বলতে পারো না যে না আমি ভোটে দাঁড়াবো। হ্যাঁ তুমি এমএলএ এমপির জন্য দাঁড়াতে পারো, নির্দলে দাঁড়িয়ে গেলে, ঠিক আছে, এটা তোমার ব্যাপার, ওকে। এবার কি হয় যে তুমি যে ভোটে দাঁড়াবে, তো তোমাকে একটা মানি ডিপোজিট করতে হবে আরবিআইতে, ঠিক আছে। কত টাকা ডিপোজিট করতে হয় জানো কেউ? কত টাকা ডিপোজিট করতে হয়? 15,000 টাকা ডিপোজিট করতে হবে, ঠিক আছে। এবং এই 15,000 টাকাটা কি হবে, দেখা গেল ভোট হয়েছে তোমার 60খানা ভোট পড়েছে টোটাল, ঠিক আছে। তার মধ্যে মানে 10টা ভোট তোমাকে পেতেই হবে, মানে 1/6, ঠিক আছে, 1/6 মানে 60-র মধ্যে মানে 6টা ভোটের মধ্যে একটা তোমাকে না পেলে, তুমি যদি না পাও ভোট, তাহলে তোমার এই 15,000 টাকা কিন্তু বাজেয়াপ্ত হয়ে যাবে। তার মানে আরবিআই সেটা রেখে দেবে, তোমাকে আর ফেরত দেবে না, ঠিক আছে। যে কন্টেস্টে দাঁড়াচ্ছে তার কথা বলছি। তার মানে প্রেসিডেন্টের ভোটে দাঁড়াতে গেলে তোমাকে কী করতে হবে, সবার আগে ভারতীয় নাগরিক হতে হবে, 35 ইয়ার্স এজ হতে হবে, সাউন্ড মাইন্ডেড হতে হবে। তার মানে কি মাথা একদম ঠিক আছে, পাগল টাগল হলে চলবে না, সাউন্ড মাইন্ডেড হতে হবে, ওকে। এবং কি করতে হবে, সাপোর্ট লাগবে 50 + 50, ঠিক আছে। এবং তোমাকে ভোটে দাঁড়ানোর সময় 15,000 টাকা পকেটে থাকতে হবে, একদম ক্লিয়ার। চলো তাহলে এবার আমরা এক একটা করে রাইট ডাউন করে নিই, চলো লিখো। সিটিজেন না না এরকম কোনো ব্যাপার না, 1/6 ভোট পেলেই সে টাকাটা ফেরত পাবে, আদারওয়াইজ ফেরত পাবে না, ঠিক আছে। 1/6 ভোট সেটা টোটাল ভোটের উপর কাউন্ট হবে, ঠিক আছে, টোটাল ওয়েটেজের উপর কাউন্ট হবে যে সে 1/6 পেলো কিনা সেটাই, একদম 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 ঠিক আছে। চলো লিখো ফার্স্ট কোয়ালিফিকেশন লিখো, সিটিজেন অফ ইন্ডিয়া, ঠিক আছে। তার মানে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, ওকে। এই তাড়াতাড়ি করো, এরপরে তোমাদের ক্লাস আছে। সিটিজেন অফ ইন্ডিয়া। নাম্বার 2 লিখো, কমপ্লিট 35 ইয়ার্স
অফ এজ, সিটিজেন অফ ইন্ডিয়া ফার্স্ট, ওটা হতেই হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে কমপ্লিট 35 ইয়ার্স অফ এজ, ঠিক আছে। নাম্বার 3 তে লিখো কোয়ালিফাইড ফর ইলেকশন অ্যাজ এ মেম্বার অফ দ্য লোকসভা, মানে লোকসভা মেম্বারের মতো আমাকে সেই কোয়ালিফিকেশনও অর্জন করতে হবে, ওকে। কোয়ালিফিকেশন ফর ইলেকশন অ্যাজ এ মেম্বার অফ দ্য লোকসভা, তার মানে লোকসভা ভোটে দাঁড়ানোর জন্য যে যে কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনগুলো আমার মধ্যে থাকতে হবে, সেটাই বলছে, ওকে। লিখো নমিনেশন মাস্ট বি সাবস্ক্রাইব বাই অ্যাট লিস্ট 50 ইলেক্টরস, nomination must be subscribed by at least 50 electors, at least 50 electors, okay, as proposers, 50 electors as proposers, মানে প্রথম প্রপোজারের সময় 50 ইলেক্টর, মানে ইলেক্টর কি যারা ভোট দেবে অ্যাকচুয়ালি, হ্যাঁ সেই ইলেক্টরদের মধ্যে 50 জন তোমাকে সাপোর্ট করবে, ওকে ফার্স্ট, অ্যান্ড 50 অ্যাজ সেকেন্ডার, অ্যান্ড 50 অ্যাজ সেকেন্ডার, SECONDR সেকেন্ডার, ঠিক আছে। তার মানে প্রথমে তোমাকে 50 জন সাপোর্ট করলো, তোমার নামটা নথিভুক্ত হয়ে গেল, ঠিক আছে। তারপরে আবার তোমাকে 50 জন সাপোর্ট করতে হবে, তারপরেই তোমার ভোট হবে, আদারওয়াইজ কিন্তু তোমার ভোট হবে না অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে, ক্লিয়ার, বুঝতে পারলাম। চলো এটা আমি বললামই তো আগে, ওকে। এবার লিখো আচ্ছা সিকিউরিটি ডিপোজিট লিখো, হেডিং করো সিকিউরিটি ডিপোজিট, এর মধ্যেই লিখছি, জাস্ট একটু হেডিং করো সিকিউরিটি ডিপোজিট, মানে কত টাকা সিকিউরিটি ডিপোজিট আমাকে দিতে হবে ভোটে দাঁড়ালে। দেখো 15 মানে 15, 15,000 ইন দ্য RBI, 15,000 in the RBI, comma, if fails to secure 1/6 votes, if fails to secure 1/6, ঠিক আছে 1/6, ঠিক আছে 1/6 votes polled, 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 security deposit will be forfeited, security deposit will be forfeited, FORFEITED, সিকিউরিটি ডিপোজিট কি বললাম, বলছি আমি বলছি 15,000 in the RBI, comma, if fails to secure 1/6 vote polled, 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 security deposit will be fortified, forfeited, ঠিক আছে। মানে কি বললাম, ক্লিয়ার। এবার কি বলছে, যদি তোমার কি হয়, মানে যদি 1/6 ভোট না পাও তাহলে কিন্তু তোমার 15,000 টাকা ক্যান্সেল হয়ে যাবে, ওকে। একটা নোট করে একটা ই করো লাস্ট, এটাই বিফোর 1997, বিফোর 1997, নোট বিফোর 1997, comma, it was 10 proposer and 10 seconders, before 1997, comma, it was 10 proposers and 10 seconders, and security deposit was 25,000, মানে 25,000 করো না, মানে 2500, 200, হ্যাঁ 2500, ঠিক আছে, হ্যাঁ তাহলে তো বেশি হয়ে যাচ্ছে নাকি, ঠিক আছে। তাহলে কি বললাম, 1997 এর আগে কিন্তু এটা কত ছিল, 10 জন প্রপোজার যদি হতো, এবং পরে 10 জন প্রপোজার হলে কিন্তু তুমি প্রেসিডেন্টের ইলেকশনে তুমি নমিনেট হতে পারতে, ঠিক আছে।
কিন্তু এখন কি হচ্ছে 50-50, এবং টাকাটা কত ছিল 2500, এখন হয়ে গেছে 1500। ঠিক আছে, ক্লিয়ার? চলো, এই সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? চলো স্যার